ইন্টিগ্রেশনগুলো সবগুলো হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, তার মানে আমাদের ডেফিনিটটা এখানে হয়ে যায় আর কি। তো এই মোট 5টা টপিকস 2টা চ্যাপ্টার থেকে তোমাদের পড়তে হবে, এগুলো তোমাদের পরীক্ষায় আসবে, মানে এগুলো থেকে তোমাদের পরীক্ষায় আসবে আর কি। তো আমার এখন প্রথম আলোচনা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে। এই চ্যাপ্টারের দুই প্রকার ম্যাথ, একটা হচ্ছে এই প্রবলেম 1 এটা, যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন। এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে কিনা, এই টাইপ ম্যাথে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি। স্যার এখানে লাস্ট পর্যন্ত তো কমপ্লিট করা হয়নি। ফোর্থ টাইম যদি করতাম তখন তো জিরোর জন্য আমরা না, ম্যাক্সিমাম বা আমি মিনিমামটা পাইতাম। থার্ড ডিফারেন্সিয়েশনে যদি ভ্যালু বসিয়ে যদি আমরা জিরো পাইতাম তখনই আমরা ফোর্থে যেতাম। বাট যেহেতু থার্ডে গিয়ে নন জিরো চলে আসছে, তাহলে আমাদের কমেন্টস হচ্ছে এখানে এরকম যে 3 নম্বর অন্তরীকরণ যেহেতু নন জিরো, সুতরাং এই ফাংশনের এই পয়েন্টে কোনো ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু নাই। এই জন্য বলছে therefore the given function is neither maximum nor minimum when x equals to 0 অথবা at x equals to 0। মানে একটা ফাংশনের 3টা ক্রিটিক্যাল। স্যার এই পয়েন্টটা কি স্যাডেল পয়েন্ট? জি, এটাই স্যাডেল পয়েন্ট। একটা ফাংশনের 3টা ক্রিটিক্যাল পয়েন্টেই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে তা কিন্তু নয়। কোথাও কোথাও থাকতে পারে, কোথাও কোথাও নাও থাকতে পারে। যেমন এখানে 1 এবং 3 এর জন্য ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া গেছে, বাট 0 এর জন্য পাওয়া যায়নি। বুঝে গেছে? যে কোয়েশ্চেন করেছো সে কি বুঝতে পেরেছো? হ্যালো। জি স্যার। ওকে, এখানে একটা কথা বলি, প্রবলেম 2 এ একটু ভুল আছে। প্রবলেম 2 এ হচ্ছে 25, এটা আসবে 25x কিউব হবে, নট 25x স্কয়ার। প্রবলেম 3 তারপরেও তো স্যার ওখানে ইয়া হবে না, কি বলে, ফার্স্ট ডেরিভেটিভ তো জিরো পসিবল না প্রবলেম 2 এর জন্য। কোথায় কোথায় পসিবল না ফার্স্ট ডেরিভেটিভ? ফার্স্ট ডেরিভেটিভ কি আমরা কি জিরো করি স্যার, পসিবল? ম্যাক্সিমাম মিনিমামের জন্য আমরা আমরা ফার্স্ট ডেরিভেটিভ জিরো পসিবল না রে বাবা। আমরা একবার অন্তরীকরণ করে সেটাকে জিরো ধরি, দেন সেখান থেকে এক্স এর এক বা একাধিক মান বের করি। যেমন একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ লেখা আছে ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, একবার অন্তরীকরণ সমান সমান জিরো, দেন এটাকে ক্যালকুলেশন করে এক্স এর একাধিক মান আসে, এক বা একাধিক মান পাওয়া যায়। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, মনে তো আমার একটু ছোট একটা কনফিউশন ছিল সম্ভবত। আচ্ছা, যাই হোক, আর কেউ এই টাইপ ম্যাথে কারো কোনো প্রবলেম? স্যার জি। স্যার এইখানে হচ্ছে 5x² মানে মানে x ইজিক্যাল টু 0, এখানে 5x² স্যার পুরোটাই তো কমন যায় স্যার, শুধু 5 কেন কমন নিলেন? কয় নম্বর ম্যাথে? এক প্রবলেম নম্বর ম্যাথ, ওয়ানে? 1 নম্বর ম্যাথেই। আচ্ছা, এই জায়গায় জি স্যার, এখানে তো 5x² কমন যায়, কিন্তু স্যার এখানে আমি আমি আমার হচ্ছে এক্স এর মান বের করো। আমি চাচ্ছি যে তুমি যদি বিবেচনা করো এখানে 5 রেখে, মানে মনে করো এই লাইনটা নাই, তখন আচ্ছা দাঁড়াও, একটু হিজিবিজি হয়ে গেছে, অনেকের বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, তুমি অনুমান করো, তুমি মনে করো এই লাইনটা নাই, তাহলে এখন যদি আমি 5x² কমন নিই, এবার ঠিক আছে তোমার ভাষ্য মতে? জি স্যার। ওকে, এবার যদি 5x² সমান সমান 0 ধরি আর x² মাইনাস 4x প্লাস 3 সমান সমান 0 ধরি, দেন এইখান থেকে x² সমান সমান কি 0 আসবে না? 5/0। জি, 0 x আসবে। এর মান কত আসবে? আলটিমেটলি 0 আসবে না স্যার? কিন্তু বুঝে স্যার গেছে? 5x² কমন নেওয়ার পর 5x² ওই পাশে গেলে তো সামথিং 0/সামথিং তো 0 হয়ে যায়। হ্যাঁ স্যার, এটা 0 তো হইছে, এই জন্য স্যার এখানে 5 কমন নেওয়ার পরে দেন 0/5 সমান সমান 0 লেখা হয়েছে। ও জি স্যার, বুঝছি। ঠিক আছে? জি আর কারো স্যার। কোনো প্রবলেম? ওকে, যদি প্রবলেম না থাকে আমি তুমি পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিক হচ্ছে, একটু মনোযোগ দাও। প্রবলেম 2 করতে হবে। কোথায় গেল? প্রবলেম 2 করতে হবে, প্রবলেম 3 করতে হবে, প্রবলেম 4 করতে হবে। এরপরে এই প্রবলেম 5 বাদ প্রবলেম 6 করতে হবে, প্রবলেম 7 বাদ প্রবলেম 8 করতে হবে,
অ্যান্ড প্রবলেম 9 করতে হবে। এখন কথা হচ্ছে, পেছনে। জি শুনতে পাচ্ছ? কেউ কিছু জি বললে? স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, আমি তো জাস্ট আগে এই যে প্রবলেম প্রবলেম 5 6 7 থেকে একটু দেখতে চাইছিলাম। 5 6 7 থেকে কোন অংশটা? 5 and 7 করার দরকার নেই। ওকে স্যার, এই এতটুকুই। ওকে, আর কেউ যদি করতে চাও প্রবলেম 5 এর ক্ষেত্রে তোমরা এই sin x ই রাখবে, x বের করার দরকার নেই, sin x ই থাকবে। sin x equals to 0, sin x equals to 1 এমন কিছু থাকবে আর কি। sin inverse x স্কয়ার, x এর মান বের করার দরকার নেই, এভাবে করলে অ্যান্সার হবে আর কি। শুধু এইটুকু বলা আর কি, যদি কেউ আগ্রহী হয়ে করতে চাও। আচ্ছা, এরপর প্রবলেম 8 এবং প্রবলেম 9 এ কারো কোনো প্রবলেম আছে, সমস্যা আছে কিনা? এনিওয়ান? স্যার 8 নাম্বারে একটু বুঝাই দিন। স্যার 2 নাম্বারটা একটু 2 নম্বরটা? কি বলছিলেন? স্যার 2 নম্বরে এইখানে 25x কিউব হবে, লিখে নাও খাতার মধ্যে। 3x to the power 5 minus 25x cube plus 60x ক্যালকুলেশন করলে দেখবে অ্যান্সার চলে আসবে। ঠিক এভাবে যদি ক্যালকুলেশন করো। ওকে, স্যার 6 নম্বরটা কেমনে করবো একটু মুখে মুখে ওটা বলে দেন। 6 নম্বর তো খুব সহজ ম্যাথ। আচ্ছা, 8 এর আগে 6 নম্বর, তোমাদের জীবন যদি 6 নম্বরে আটকে যায় বিপদ হবে। ওকে, আচ্ছা, আমি কেউ একজন বলেছো 8 নম্বরেরটা, আমি একে 6 নম্বরটা দেখাই, দেন আমি 8 নম্বরে চলে যাই আর কি। ওকে, এটা আসবে মেবি log x বাই x। একবার যদি ডিফারেন্সিয়েশন করো, এখানে আসবে x স্কয়ার, v থাকবে, log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x মাইনাস log x, আর হচ্ছে x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কতটুকু 1। তো যদি কাটাকাটি করি, এনাকে এনাকে কাটাকাটি করলে আসে 1 মাইনাস log x, নিচে আসবে x স্কয়ার। এটা হচ্ছে 1 নম্বর ডিফারেন্সিয়েশন। এভাবে আমি তার 2 নম্বর ডিফারেন্সিয়েশন করতে পারি। তো 2 নম্বর যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে x স্কয়ারের উপর পাওয়ার আসবে x টু দি পাওয়ার 4, x স্কয়ার ঠিক থাকবে, দেন এটার ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, মাইনাস থাকলো 1 মাইনাস log x, থাকলো এবার v, থাকলো কার অন্তরীকরণ? x স্কয়ারের অন্তরীকরণ, u এর, দুঃখিত, u থাকলো আর v এর অন্তরীকরণ। তো এটা আসবে 2x, x স্কয়ারের অন্তরীকরণ। তারপর যদি ক্যালকুলেশন করি, তোমরা বুঝতেছো 0 মাইনাস 1 বাই x মানে হচ্ছে 1 বাই x, সো x স্কয়ার ইন্টু মাইনাস 1 বাই x হচ্ছে গুণ করলে আসে শুধুমাত্র x, মাইনাস থাকে এখানে, এখানে 1 মাইনাস log x, এখানে হচ্ছে 2x, x টু দি পাওয়ার 4। একটু যদি ক্যালকুলেশন করতে চাও, ক্যালকুলেশন করারই বেটার হবে আর কি। আমি যদি ক্যালকুলেশন করি, এটা আসবে মাইনাস 2x, মাইনাসে মাইনাসে প্লাস 2x log x, এটা আসবে x টু দি পাওয়ার 4। আমরা চাইলে আরো একটা লাইন ক্যালকুলেশন করতে পারি, আমি ভুল করলাম, না ভুল করিনি। ওকে, যদি একটু ক্যালকুলেশনে যাই, সেকেন্ড ডেরিভেটিভের মান হচ্ছে মাইনাস 3x প্লাস 2x log x, এটা হচ্ছে 2 নম্বর অন্তরীকরণ। তারপরে তোমরা সব মেকানিজম মনে হয় জানো, যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, এবং সবকিছু বলা উচিত না। তো ফর ম্যাক্স অর মিনিমাম ভ্যালু, এই কথাটা লিখে নিবা। ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর জন্য কি কাহিনী? 1 নম্বর অন্তরীকরণ 0 ধরতে হয়। 1 নম্বর অন্তরীকরণ কি? 1 মাইনাস log x বাই x স্কয়ার। তাহলে আমরা কি করব? এইটুকুর যে মান, সেই মানটুকু এখানে বসাবো, 1 মাইনাস log x বাই x স্কয়ার ইকুয়ালস টু 0। বুঝতেই পারতেছো, যদি ক্যালকুলেশন চাই x স্কয়ার থেকে গুণ হয়ে গেলে কি হবে? 0 চলে আসবে। তাহলে 1 মাইনাস log x মানে হচ্ছে 0। সো যদি একটু ঘুরাই লিখি, মাইনাস log x মানে হচ্ছে মাইনাস 1, তাহলে 2 মাইনাস কি করবো? আমি সরাই দিব। সো log x ইকুয়ালস টু 1। সো যদি log এর মান, যদি log x ইকুয়ালস যদি 1 হয়, x এর মান কত? তো এটার মান সরাসরি আসে e টু দি পাওয়ার 1। বিষয়টা হচ্ছে এরকম দেখায়। যদি এটা না বুঝো, তাহলে কনসেপ্টটা বলি। log x ইকুয়ালস টু 1, 1 মানে হচ্ছে log e, আসলে log না, তোমাদের যদি ম্যাথটা পরীক্ষায় আসে, তোমাদের আসবে লন দিয়ে। log e মানে 1 হয় না, বাট বিবেচনা করো আর কি, log লন আমরা এখানে সেম বিবেচনা করব।
সো দুই দিকে লগ চলে গেলে কি থাকবে, x ইকুয়ালস টু ই, ই টু দি পাওয়ার 1 মানে ই। তো এই হচ্ছে সেই পয়েন্ট যেই পয়েন্ট আমাদের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু টেস্ট করতে হবে। তো আমরা যদি এখন এই x এর মান ই 2 নম্বর অন্তরীকরণে বসাই, 2 নম্বর অন্তরীকরণ পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা চেক করে দেখি। 2 নম্বর অন্তরীকরণ যদি এখানে বসাই, কোথায় এটা, তো -3e প্লাস 2e log e, এটা আসে -3e প্লাস 2e log e, নিচে আসবে e টু দি পাওয়ার 4, log e মানে হচ্ছে 1। সবাই কি বুঝতে পারতেছো নাকি মাথার উপরে যাচ্ছে? বুঝতেছি স্যার। ওকে, তাহলে এখানে log e এর মান যদি 1 হয়, -3e প্লাস 2e ইন্টু 1 মানে 2e, তো 3e 2e ক্যালকুলেশন করলে কত আসে, -e, নিচে আসবে e টু দি পাওয়ার 4। তোমরা এখানে e এর মান জানো কিনা জানি না, 2.71 সামথিং। যদি 2.71 এখানে বসাই, e এর মান যদি শুধুমাত্র 2 ও বসাই, ধরো e এর মান শুধুমাত্র 2, তাহলে এখানে বসবে উপরে -2 আর নিচে e টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4। আমি যদি ভুল না করে থাকি এটা আসবে 16 নাকি 34, 32, 2 into 2 16। তো এই মানটা হচ্ছে নেগেটিভ, হুইচ ইজ লেস দেন 0, শূন্যের থেকে ছোট। তো যেহেতু শূন্যের থেকে ছোট 2 নম্বর অন্তরীকরণ, তাহলে আমরা কি বলবো, স্যার জি ই এর মান 2। ই এর মান 2 বসাইছি। আমি আমি বোঝানোর জন্য বললাম ই এর মান, এটা হচ্ছে ইরাশনাল নাম্বার, এটার মান হচ্ছে 2.7138 সামথিং। এত কিছু না করে আমি 2 বসালাম, কারণ এটার স্কয়ার এটার পাওয়ার আমি বের করতে পারবো না, আমি জাস্ট বললাম। তো তোমরা কিন্তু এই লাইনটা লিখবা না, তোমরা এই লাইনটা লিখবে না, এটা বোঝানোর জন্য। তোমরা শুধুমাত্র এখান থেকে কমেন্ট করো হুইচ ইজ নেগেটিভ। জি স্যার, মাইনাস ই টু দি 1/e³ করলে ঠিক। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ সরি, হ্যাঁ ওটা তো আচ্ছা আচ্ছা, তারও সহজ ছিল। হ্যাঁ, সো f of x has max value at x equals to e, তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত, মেইন ফাংশনে e বসায় দাও, log e বাই e, log e এর মান কত, 1। log e এর মান হচ্ছে 1, 1 বাই e, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। স্যার 2 নাম্বারটা একটু ক্রিটিক্যাল পয়েন্ট বের করলে ভালো হতো স্যার। স্যার এখানে শুধু একটা মানই বের হবে তাই না, জি, একটা ম্যাক্সিমামের? মানে বের হচ্ছে, তো আচ্ছা। অত অনেক মান তো নেই, 2 নম্বরের ক্রিটিক্যাল পয়েন্ট। আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, একবার যদি অন্তরীকরণ করি এটা আসবে 15x স্কয়ার, যে নাকি 15x স্কয়ার, সরি 7। 15x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে কিউব আসবে 3 25 এ 75, 75x স্কয়ার প্লাস 60। এটা হচ্ছে একবার অন্তরীকরণ, ক্রিটিক্যাল পয়েন্টের জন্য একবার অন্তরীকরণ সমান কি ধরতে হয়, 0। 0 ধরতে হয়। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো যে 15 কমন নেওয়া যায়, হুম। x টু দি পাওয়ার 4 মাইনাস 5×75 মেবি 5x স্কয়ার প্লাস 4×60 এরকম। তো এটা এখন ক্যালকুলেশন করতে হবে আর কি, x এর মান কত আসে সেটা চেক করতে হবে। এটা আমরা চেক করব কিভাবে, এটা চেক করবা ক্যালকুলেটরে, আংশিক ভগ্নাংশ করে ক্যালকুলেশন করা সম্ভব আশা করি। স্যার এটার x এর মান ই আসে 5 প্লাস রুট ওভার ই অবাস্তব সংখ্যা আসে। অবাস্তব সংখ্যা আসে জি স্যার। না না না, না, x এর মান 1 যদি 2 1 বসাও, -1 -2 আসে। এখানে x এর মান 1 বসাও, এখানে x এর মান 1 বসালে 1 প্লাস 4, হ্যাঁ x এর মান স্যার 1 এর জন্য তোমরা x 4টা ইকুয়ালস মান টু, আসবে। জি x ইকুয়ালস টু 1 এর জন্য এটা সলভ হবে, সো x মাইনাস 1 তার ফ্যাক্টর। এখন তোমরা আংশিক ভগ্নাংশ করলে অ্যান্সার চলবে, এটা ক্যালকুলেটর চাপলে অ্যান্সার চলে আসবে আর কি, ঠিক আছে। আর যদি এটা না বুঝো, তোমাদের জন্য হচ্ছে এটা x4, তারপর কত ছিল, -5x স্কয়ার ছিল তাই না। তোমরা কি এই ম্যাথ গুলো করছো, x ইকুয়ালস টু 1 এর জন্য এই ফাংশনটা শূন্য হয়, সুতরাং x মাইনাস 1 হচ্ছে তার ফ্যাক্টর, তাহলে মাঝে একটা লাইন ফাঁকা রেখে এভাবে ক্যালকুলেশন করতে হয়। x জি মাইনাস স্যার। 1 x এর উপর পাওয়ার আছে 4, তাহলে এটা অন্ততপক্ষে 4 বার লিখতে হবে। আমি 2 বার লিখে দেখি কত আসে। সো আমি যদি এখন x স্কয়ার দ্বারা গুণ করি কত আসে, x স্কয়ার মাইনাস, সরি x কিউব দ্বারা গুণ করতে হবে, দুঃখিত, x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব। আমার কি করতে হবে, একটা x কিউব সরাতে হবে, সো আমি প্লাস x স্কয়ার দ্বারা গুণ করব।
তো এখন গুণ করলে কি আসে, প্লাস এক্স কিউব, প্লাস মাইনাসে মাইনাস কি আসবে এখানে, এক্স স্কোয়ার, ওয়ানের সঙ্গে এটা গুণ যদি করি। তারপরে এখানে দেখো এটা চলে গেল, আমার প্রথম পদ এটা চলে আসছে, আমার এখন 5x² দরকার, তাহলে আমার এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে আমি কি করব, আবার একটা x মাইনাস ওয়ান নিব এবং আমি 4 দ্বারা গুণ করব, 4x দ্বারা গুণ করব। তাহলে যদি গুণ করি তাহলে কি আসবে, সরি মাইনাস 4x দ্বারা গুণ করব। তাহলে এই 4x এর সঙ্গে x গুণ করলে কত আসবে, মাইনাস 4x²। দেখো তো এটা যোগ করলে বিয়োগ করলে এটা করলে এটা আসে কিনা, জি মাইনাস স্যার। 4x মাইনাস ওয়ান, মাইনাস 4x মাইনাস ওয়ান মানে হচ্ছে কতটুকু, প্লাস 4x। তাহলে আমাকে আবার কি করতে হবে, x মাইনাস ওয়ান, জায়গা নেই দেখে আমি ভেবে লিখলাম x মাইনাস ওয়ান আটটা নিতে হবে। তো এবার আমাকে কি করতে হবে, মাইনাস 4 নিতে হবে, কারণ মাইনাস 4 এর সঙ্গে x গুণ করলে প্লাস 4 হবে, সরি মাইনাস 4 হবে, এই মাইনাস 4 এখানে লিখলাম, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, দেন আমি একটা 4 লিখলাম, ইকুয়ালস টু 0 হয়ে লিখলাম। এটা হচ্ছে একটা আংশিক কি বলে, এটাকে বলা হয় ভাগশেষ উপপাদ্য বলা হয়, রিমাইন্ডার থিওরাম। এই টেকনিকটা তোমরা মনে হয় এইভাবে ম্যাথটা করছো এসএসসি লেভেলে যদি করে থাকো। জি স্যার। এটা পাওয়ার 4 এর জন্য আমি করলাম, পাওয়ার হাইয়েস্ট পাওয়ার 4, এই জন্য 4 বার x মাইনাস 1 নিতে হচ্ছে। সো সব জায়গা থেকে আমি x মাইনাস 1 কমন নিব, কমন নেওয়ার পর কত আসবে, এখানে এখানে x কিউব আসবে, এখানে x স্কয়ার আসবে, x স্কয়ার, এখানে মাইনাস 4x মাইনাস 4x, এখানে মাইনাস 4 আসবে। আর এখানে একটা বিষয় মাথায় রাখো, এটার কনসেপ্টটাই হচ্ছে তোমার এখানে এক্স কিউব নাই, তোমার এখানে একটা তোমার প্রথম কথা হচ্ছে প্রথমটা বের করতে হবে, এক্স টু দি পাওয়ার 4 আনতে হবে। এই জন্য আমি এক্স মাইনাস ওয়ান এর সঙ্গে এক্স কিউব গুণ করলাম, আমি কিন্তু অন্য কিছু গুণ করতে পারতাম, কিন্তু না হলে অন্য কিছু গুণ করলে আমার এক্স টু দি পাওয়ার 4 আসবে না, কারণ এখানে কিউব এখানে 1, পাওয়ার গুণ করলেই 4 হবে। দেন নিয়ে আসতে গিয়ে একটা প্রবলেম তৈরি হলো, কারণ কি এই এক্স কিউবের সঙ্গে তো মাইনাস 1 গুণ করতে হবে, গুণ করলে মাইনাস এক্স কিউব আসে, কিন্তু আমার এই সমীকরণে কোনো এক্স কিউবের জায়গা নাই। সো যেহেতু এটা মাইনাস এক্স কিউব আছে, তাহলে আমার একটা প্লাস এক্স কিউব নিয়ে আসতে হবে, যেন মাইনাস এক্স কিউব আর প্লাস এক্স কিউব কাটাকাটি হয় 0 হয়ে যায়। এই জন্য আমি এক্স মাইনাস ওয়ান লেখার পর তার সঙ্গে এক্স স্কোয়ার গুণ করছি, এটা কিন্তু র্যান্ডমলি আসে নাই, কনস্ট্রাকটিভ ওয়েতেই আসছে। বুঝা গেছে? ইয়েস স্যার। তারপরে আবার এই জায়গায় কি করতে হবে, ভাগশেষ উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। আমি এই বাকি অংশটা না করাই পারবা না। জি স্যার। এখন যদি এটা না পারো, এটা যদি এইভাবে ক্যালকুলেশন করতে না পারো, তাহলে এটাকে সরাসরি ক্যালকুলেটরে তুলে দাও। ক্যালকুলেটরে ইকিউইউএন নামে একটা ফাংশন আছে, ইকিউএন ইকুয়েশন, ওইখানে স্যার ডিগ্রি ডিগ্রি 3 নামে একটা অপশন আছে, সেই ডিগ্রি 3 তে গিয়ে এটা বসায় দিলে অ্যান্সার চলে আসবে আর কি, জি এক্স এর মান স্যার। চলে আসবে। স্যার এটা এটা হচ্ছে তো এটা তো স্যার টাইম কনজিউমিং, ওখান থেকে কিভাবে ক্যালকুলেটরে একবারে করলে হবে না? হ্যাঁ, যাদের ক্যালকুলেটর একটু আপগ্রেডেড হাই লেভেলের ক্যালকুলেটর, তাদের ক্যালকুলেটর সম্ভবত এই ফোর্থ পাওয়ার এটার চলকের মানগুলো চলে আসে আর কি। যদি সময়, যদি ওই ক্যালকুলেটর থাকে এবং সময় কম থাকে, সরাসরি মান বসায় দিও, এখানে আমি তোমার কোনো মেরিট জাজ করতে আসবো না, ঠিক আছে? ওকে স্যার। ওকে, এরপর হচ্ছে একজন বলেছিল 8 নম্বর প্রবলেম, 8 নম্বর প্রবলেমে তো সমস্যা। 8 নম্বর প্রবলেম বোঝার জন্য তোমাদের যেই জ্ঞানটুকু দরকার, সেই জ্ঞানটুকু প্রোভাইড করবে আমাদের ক্যালকুলাস সাহেব। তোমাদের কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। স্যার 306। 306 তাই না, আমি দুঃখিত, তাহলে 306, জি। এই ম্যাথটা আর আমার যে এই ম্যাথ, দুটাই সেম ম্যাথ। এখানে চিত্র দিয়ে বোঝাটা একটু কঠিন, বাট এইখানে এটা বোঝাটা খুব সহজ। একটু তোমাদের কোয়েশ্চেনটা পড়তে হবে, কোয়েশ্চেনটা এক্স্যাক্টলি কি বুঝাইছে একটু বলে দিচ্ছি আমি। বলছে
an open box is to be made from এত ইঞ্চি বাই এত ইঞ্চি পিস অফ কার্ডবোর্ড। তো এটা হচ্ছে আমাদের একটা নরমালি বিবেচনা করো, তোমাদের এখানে যাই, এটা একটা মনে করো কার্ডবোর্ড, এরকম এটা একটা কার্ডবোর্ড, কার্ডবোর্ড তো বুঝো, এরকম একটা কার্ডবোর্ড, এটার দৈর্ঘ্য হচ্ছে মনে করো 16 কিছু একটা আর কি, প্রস্থ হচ্ছে মনে করো 8, আমি যদি ভুল না করে থাকি, হয়তো বা ভুল হয়ে গেছে আর কি। দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 30 আর 16, দুঃখিত, দৈর্ঘ্য হচ্ছে 30 আর প্রস্থ হচ্ছে 16। তো এটা থেকে আমাদের একটা কি করতে হবে, ওপেন বক্স তৈরি করতে হবে। মিষ্টির কার্টুন গুলো দেখছো না, দুইটা আলাদা আলাদা খাপ্পা একসঙ্গে মিলে একটা মিষ্টি বানায়, তো এই যে এই পার্টটা, এই যে এইটাই হচ্ছে সেই ওপেন বক্স, এটা মিষ্টির কার্টুনের মতো এই অংশটা, কার্সার দেখা যাচ্ছে মানে মাউসের আর কি, রাইট সাইডের বি ফিগারটা আর কি, বি দিকে ডান দিকেরটা আর কি। তো এটা বানাতে হবে, তো এটা বানানোর জন্য কনসেপ্টটা হচ্ছে এমন ভাবে বানাবো যেন এর ভলিউমটা কি থাকে, লার্জেস্ট হয়। ভলিউম মানে হচ্ছে আয়তন। তো এটা বানানোর উপায় কি, এই চারটা কোণা কাটতে হয়, কেটে মিলাইতে হয়, যেন আমার এরকম চারটা কোণা না কাটলে কিন্তু আমার কিন্তু মিলবে না। তো এই জন্য এই যে এই বাম সাইডে যে এই অংশগুলো কাটতে হয়, বাম সাইডে গ্রাফে দেখো এক্স এক্স অংশগুলো কাটতে হচ্ছে, কেটে ওই বাইরের মাথাগুলো উপরে তুলে দিলে আমাদের একটা আয়তন তৈরি, আয়তক্ষেত্র তৈরি হবে আর কি। তো এইটাই বানাতে বলছে। তো এখন কথা হচ্ছে কেমন করে বানাবা যেন তোমার ক্ষেত্রফল লার্জেস্ট হয়। তো এটার জন্য আমি যদি তোমাদের বলি, এটা হচ্ছে 30 16, তো আমাদের কার্ডবোর্ডের এইটুকু অংশ করে কাটতে হবে না চার কর্নারে? তোমরা কি বুঝতেছো? এইটুকু অংশ যদি কাটি তাহলে যে এই অংশটাই মুড়ে গিয়ে উপরে উঠবে আর কি বাঁকানোর সময়। আসলে এখানে দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে। এই অংশটা উপরে উঠবে, দেন এই অংশটা এইদিকে আসবে, এই অংশটা এইদিকে আসবে, তখন একটা কার্ডবোর্ড তৈরি হবে, 3D কার্ডবোর্ড দেখাবে আর কি, বা 3D, দুঃখিত, 3D বক্স দেখাবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে কিভাবে কাটলে আমাদের ক্ষেত্রফল আয়তনটা সর্বোচ্চ হবে। আমি যদি এটা অনেক বেশি কাটি, ধর এই অংশে এরকম করে কাটলাম, এই অংশে এতটুকু কাটলাম, তাহলে আমার দৈর্ঘ্যের মান বাড়বে কিন্তু উচ্চতা কিন্তু কমে গেল। আবার যদি খুব ক্ষুদ্র পরিমাণ কাটি তাহলে উচ্চতা কমবে, দৈর্ঘ্য প্রস্থ বাড়বে কিন্তু উচ্চতা কমবে। তো কেমন করে কাটলে আমি সর্বোচ্চ কি বলে এটা আয়তন পাবো, সেটাই হচ্ছে আমার টাস্ক। সেক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে আমি তো জানি না কতটুকু অংশ কাটতে হবে, এই জন্য আমি বিবেচনা করতেছি এখানে এক্স এক্স অংশ কাটতে হবে, এবং যে এই অংশগুলো কাটতেছি এই অংশগুলোর কনসেপ্ট কিন্তু এগুলো কিন্তু একটা করে বর্গক্ষেত্র, স্কোয়ার শেপ কাটতে হবে। তো এই কনসেপ্টটা একটু মাথায় রাখবা, যদি স্কোয়ার শেপ কাটতে হয় তাহলে আমি যদি বলি এখন বর্তমান দৈর্ঘ্য যে ছিল, আগের দৈর্ঘ্য যে ছিল 30 সেন্টিমিটার, এখন বর্তমান দৈর্ঘ্য কতটুকু হয়ে গেল, এই যে কালারটা চেঞ্জ করে দিলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের। বর্তমান দৈর্ঘ্য কি শুধু এইটুকু না, কারণ এই অংশ তো কেটে গেছে, এই অংশ তো কেটে গেছে, এইটুকু দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্যের মান কতটুকু, 30 থেকে এইদিকে এক্স বাদ যাবে, এইদিকেও এক্স বাদ যাবে না, আমরা আসলে ওইভাবে লিখি না, আমরা ওইভাবে লিখি, তারপর আমরা মানে দুইটা এক্স যোগ করি, যেগুলো বাদ যাবে সেগুলো যোগ করি, তারপর মোট মোট থেকে বিয়োগ করি, তাহলে এটা আসে আমাদের 30 মাইনাস 2x। সিমিলারলি যদি এটা 16 হয় সম্পূর্ণটুকু, তাহলে যে এইটুকু অংশ কতটুকু হবে, এটা হবে প্রস্থ হবে 16 মাইনাস 2x। আমাকে কেউ বলতে পারবে এটা উচ্চতা কত হবে? এক্স। x, কারণ এই চারিদিকে x পরিমাণ অংশই আমি কি করছি, কেটে ফেলছি আর কি। তো এটাই কিন্তু এন্ড ওটাই উঠবে উপরে রাইট, উচ্চতা ভেরি গুড। হিসেবে। সো আমি যদি বলি সো ভলিউম মানে কত হবে, ভলিউমের ইকুয়েশন আপডেটেড ভলিউম আর কি, আপডেটেড ভলিউমটা হচ্ছে এরকম, দৈর্ঘ্য 30 মাইনাস 2x, প্রস্থ 16 মাইনাস 2x, এটা 16, আর উচ্চতা হচ্ছে x। এটাকে ক্যালকুলেশন করলে একটা সমীকরণ পাওয়া যাবে, সেই সমীকরণটা এই যে এনারা কিন্তু এই কাণ্ডগুলোই করছেন, 30 মাইনাস 2x কেমনে আসছে এখান থেকে এইটুকু, প্রস্থটা কেমনে আসছে এখান থেকে এইটুকু। তো এই কথাটা বলছে ওনারা, লেট এক্স বি দ্য লেন্থ অফ দ্য স্কোয়ার টু বি কাট আউট, মানে এই হচ্ছে এক্স হচ্ছে একটা ওই সেই বর্গ যে বর্গ এরিয়াটুকু কাটতে হবে, এন্ড ভি বি দ্য ভলিউম অফ দ্য রেজাল্টিং বক্স, কারণ এটা তো একটা আয়তক্ষেত্র, এটা তো আয়তক্ষেত্র, আমাদের তো বক্স লাগবে, বক্স তো ভলিউম হবে। তো যতক্ষণ আমি কাটবো না ততক্ষণ আমার ভলিউম পাবো না, এই জন্য বলছে রেজাল্টিং বক্স, যেই বক্সটা কাটার পরে আসবে। Because we are removing a square of side a of side x from each corner, এটা আমরা কাটতেছি, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে রেজাল্টিং বক্সের দৈর্ঘ্য ডাইমেনশন হচ্ছে লেন্থ, দৈর্ঘ্য এন্ড প্রস্থ, সরি এটা দৈর্ঘ্য এটা প্রস্থ এবং এটা উচ্চতা।
তো সিন্স দ্য ভলিউম অফ এ এরিয়া ইজ দ্য প্রোডাক্ট অফ দিস ডাইমেনশনস, ডাইমেনশন মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, যদি 2D হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ, 1D হলে দৈর্ঘ্য, 3D হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এইটাই ক্যালকুলেশন করছে, গুণ করছে, গুণ করে ক্যালকুলেশন করে এই ইকুয়েশনটা পাইছে। তো এটাই হচ্ছে আমার আয়তনের ইকুয়েশন। ইকুয়েশনটা কত? 4x কিউব মাইনাস 92x স্কোয়ার প্লাস 480x। তো এটা আমি লিখি 4x কিউব মাইনাস 92x স্কোয়ার প্লাস 480, এটা হচ্ছে ভি। আমি যেহেতু এটা এক্স এর ফাংশন, এই ভিটাকে এফ অফ এক্স বিবেচনা করব। এখন এটা যদি ভলিউম হয় বা এটা যদি ভলিউমের ফাংশন হয়, আমার কি চাইছে? ভলিউমটাকে ম্যাক্সিমাইজ করতে চাইছে, মানে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাইছে। তাহলে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কি হতে পারে? এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালুর জন্য তার 1 নম্বর অন্তরীকরণ করতে হবে, তারপর 1 নম্বর অন্তরীকরণ 0 ধরতে হবে, এক্স এর ভিন্ন ভিন্ন মান আসবে। যেই মানগুলি আমি 2 নম্বর অন্তরীকরণে বসিয়ে টেস্ট করব কোন পয়েন্টে ম্যাক্সিমাম কোন পয়েন্টে মিনিমাম। যে কোয়েশ্চেন করছো সে কি ধরতে পারতেছো? জি স্যার। ঠিক এভাবেই স্যার এই এত কাণ্ডগুলো করার দরকার নেই, বলার দরকার নেই, আলোচনা করার দরকার নেই। তুমি চাইলে এফ অফ এক্স লিখতে পারো, তারপর একবার অন্তরীকরণ করে এরকম করে আসবে আর কি, যেটা দ্বিঘাত সমীকরণ হবে, এটাকে সমাধান করলে এক্স এর দুইটা মান আসবে। এই যে এটা সেটিং ডি ভি ডি এক্স মানে 1 নম্বর অন্তরীকরণ সমান 0 কেন? ফর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দুইটা মান আসবে এরকম, এক্স এর মান 12 আসবে আর একটা 10/3। তো এখানে অনেকগুলো উল্টোপাল্টা কথা বলছে, এই কথাগুলো অ্যাকসেপ্ট করার দরকার নাই। আমার বিবেচনায় রাখতে হবে এক্স এর মান 12। আচ্ছা 10/3 মানে কত? 10/3 আমি যদি বলতাম এক্স এর মান 9, 9/3 মানে কত হইতো? 3 হইতো। আমি 3। ধরতেছি এটার অ্যান্সার মেবি 3.33। আমার তাহলে দুইটা পয়েন্ট পেলাম। আমি তোমাদের এখন একটু ভিজুয়াল এইড দেই যে এটার কনসেপ্টটা কি বোঝায়। এটা এটা সম্পূর্ণ ছিল 30, আর এখন এইটুকুর ক্ষেত্রফল দৈর্ঘ্য কতটুকু হয়ে গেছে? 24। এটা হয়ে গেছে কতটুকু? কারণ যদি আমি এক্স এর মান 12 বিবেচনা করি তাহলে এইদিকে 12 চলে যাবে, এইদিকে 12 চলে যাবে, 12 12 24 চলে যাবে, তাহলে 30 থেকে 24 বিয়োগ করলে এইটুকুর ক্ষেত্রফল, এটুকু দৈর্ঘ্য কতটুকু হয়ে গেল? 6। এই তোমরা কি বুঝতেছো? জি স্যার। স্যার বুঝতেছি। এইটুকু এরিয়া যদি হয়, এইটুকু দৈর্ঘ্য যদি হয় 16, তাহলে আমি যদি বলি এই দিকে যদি 12 চলে যায়, এটা তো এক্স এর মান, এখানে তো এক্স এর মান, এইদিকে 12 চলে গেলে এইটুকুর এরিয়া কতটুকু, দৈর্ঘ্য কতটুকু থাকে? মোট 24 চলে গেলে 16 থেকে 24 যদি বিয়োগ হয় তাহলে কি কোনো দৈর্ঘ্য থাকে? না স্যার। তাহলে এক্স এর মান 12 দৈর্ঘ্যের জন্য ঠিক আছে, বাট প্রস্থের ক্ষেত্রে এক্স এর মান নেগেটিভ আসে, মানে যা আসে সেটা আমাদের রিয়েল লাইফের সঙ্গে ম্যাচ করে না, কারণ আমাদের সর্বোচ্চ প্রস্থই 16। তাহলে এক সাইড থেকে যদি 12 কাটি, অপর সাইড থেকে 12 কাটতে হবে, তাহলে আমার কাটতে হয় 24। আমার আছে 16 ইঞ্চি আর কি প্রস্থ, আমি সেখান থেকে 24 ইঞ্চি কেমনে কাটবো? সো এক্স এর মানে যে 12 এটা একসেপ্ট করা যাবে না, কারণ এটা সর্বোচ্চ কতটুকু কাটতে পারি? আমি এক্স এর মান সর্বোচ্চ 8 এর থেকে ছোট কাটতে পারি, 7.5। এখানেও 7.5, অ্যান্সার আসে 15। 16 থেকে 15 কাটলে এইটুকুর মান হচ্ছে 1, এটাও অ্যাকসেপ্ট করা যায়। এরকম করে 7 থেকে মানে কি বলে 8 এর নিচে যে কোনো একটা মান নিতে পারি, বাট 8 এর উপরে মান বিবেচনা করতে পারবো না। সেক্ষেত্রে 8 এর উপরে যে কোনো মান নিলে এরকম করে উল্টোপাল্টা দুর্ঘটনা ঘটবে আর কি, ঠিক আছে কি? প্রস্থের থেকে কাটিং অংশের দৈর্ঘ্য বা কাটিং অংশের লেন্থ বেশি হয়ে যাবে। এই জন্য আমাদের এক্স ইকুয়ালস টু 10 একসেপ্ট করা হয় না। কেন একসেপ্ট করা হয় না? এই কথাগুলো বলছে, আমি বলবো, এগুলো তোমাদের বলার দরকার নেই, তোমরা আমি যে কথাটা বললাম সে কথাটাই বলবা, সহজ করে বলো, বইয়ের ভাষা না বলে নর্মালি বলো আর কি। দেন এক্স এর মান যদি আমরা 3.3, আমি যদি এক্স এর মান 4 বিবেচনা করতাম, আমি যদি এক্স এর মান এক্স্যাক্টলি 4 বিবেচনা করতাম, তাহলে আমার চারটা কাটিং পয়েন্টে কতটুকু জায়গা যেত? এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4। তো এটা 30 ছিল, 30 থেকে 8 বিয়োগ করলে হয় এখানে 24, আর এখানে কি বলে, এখানে হচ্ছে 8, এখানে 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 8, মানে এটা অ্যাকসেপ্ট করা যায়। সুতরাং আমরা শুধুমাত্র এক্স এর মান 10/3 এর জন্য ক্যালকুলেশন করব, সরি 10/3 এর জন্য ক্যালকুলেশন করব, এভাবে ক্যালকুলেশন করার দরকার নাই। তোমরা 2 নম্বর অন্তরীকরণ করবা, তারপর সেখানে এক্স এর মান 10/3 বসাবা, যে অ্যান্সার আসবে সেটাই ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু, এটা আসবে। ঠিক আছে, এভাবে ক্যালকুলেশন করার দরকার নেই। আমি ক্লাস এটা নর্মাল নিয়মে করাইছি, কারো না কারো কাছে আছে, কোনো না কোনো সেকশনের কাছে আছে, ভালো করে লেখা আছে।
ওই সমীকরণটা শুধু বের করে একদম নর্মালি যেভাবে করি ওইভাবে জি করে যাবো, আমরা তাই তো? ঠিক নরমালি করবো আর কি, আমি ক্লাসে বলে দিয়েছিলাম আর কি। আচ্ছা, এখানে আর কারো কোনো সমস্যা আছে? না স্যার, ইন্টিগ্রেশনের প্রবলেম। ওকে আচ্ছা, এখন এর পরে হচ্ছে আর একটা টপিকস আছে এইখানে, অ্যানালাইসিস অফ ফাংশন। তোমরা কি এটা বুঝো? এখানে একটা ম্যাথ আছে প্রবলেম 1, এটা কি কারো অসুবিধা আছে এটায়? সেকশন বি। জি স্যার, সেটা কোথায় বুঝতেছি না। একদমই বুঝতে পারতেছ না? এরকম কতজনের সমস্যা এটায়? একটু বলতে পারবা যে কত, স্যার দুই একটু একজনের স্যার সমস্যা একটু নাকি? বুঝাই দেন স্যার। বুঝাই দেবো আর কি। আচ্ছা ওকে আচ্ছা, তোমাদের আমি এখন ওয়ার্কিং রুলস বলবো কিভাবে ক্যালকুলেশন করতে হবে। ফুল ম্যাথ করতে গেলে সময় লাগবে, কারণ আমাদের আরো দুইটা চ্যাপ্টার, দুইটা অধ্যায় আছে, দুইটা সরি লেকচার শিট আছে। তো তোমাদের বলবে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্টস, ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে বলবে, এবং তারপরে বলবে আইডেন্টিফাই দ্য ইন্টারভেলস অন হুইচ ওয়াই ইজ ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং, তো কি যেন বলবে আর কি, এন্ড অলসো ফাইন্ড দ্য ইনফ্লেকশন পয়েন্ট। আচ্ছা, তোমাদের প্রথম কাজ হবে যে ফাংশনটা থাকবে ওকে আল্লাহর নামে একবার অন্তরীকরণ করবা। একবার অন্তরীকরণ করার পরে ওই একবার অন্তরীকরণ সমান সমান 0 ধরে তার পয়েন্টগুলো বের করবা। যেমন x ইকুয়ালস টু 0, 1, -2, এই তিনটা পয়েন্ট বের করবা। পারবা না? যে বললা প্রবলেম সে কি বুঝছো কেমনে ক্যালকুলেশন করতে হবে এই অংশটুকু? জি স্যার। তিনটা। আর যদি খুব সমস্যা হয় আমি দেখাই দিচ্ছি, দেখাই দিতে হবে কি ম্যাথ ফুলটা লিখে দিতে হবে? না স্যার, একটা ছবি ফুলটা প্লিজ লিখে প্রিন্ট দিতে করে হবে না। আচ্ছা, তো কনসেপ্টটা হচ্ছে এই স্যার তিনটা পয়েন্ট। জি স্যার আচ্ছা, ইনফ্লেকশন পয়েন্টটা স্যার কিভাবে জানি বলতে হবে স্যার, আরেকবার যদি একটু বলে আচ্ছা, দেন। ওইটা আমি যাইনি স্যার, একটু যাই তারপরে বলে দিচ্ছি। আচ্ছা, এখানে তিনটা পয়েন্ট আসে। আচ্ছা যাই হোক, আমি মনে করো লিখতেছি, মনে করো এই ফাংশন, এটা একটা ফাংশন, একে আমি একবার অন্তরীকরণ করলাম, কিছু একটা আসলো, তারপর বলবো যে ফর সিপি ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টের শর্ত কি? একবার অন্তরীকরণ 0। একবার অন্তরীকরণ 0 করার সময় তোমরা খেয়াল করে দেখো যে কমন নিলে এরকম আসে x+1, x-1, x+2 এরকম আসে। তো যদি এখন ক্যালকুলেশন করি x এর মান 0 আসে, 1 আসে আর -2 আসে, তিনটা পয়েন্ট আসে। কনসেপ্টটা হচ্ছে রিয়েল নাম্বার, এগুলো রিয়েল নাম্বার লাইনকে এই পয়েন্টগুলো তিন ভাগে ভাগ করে লিখবে যে নাও, তারপর কি করবো, রিয়েল নাম্বার লাইন ড্র করবো। এই তিনটা পয়েন্ট জায়গায় জায়গায় বসাবো, 0 মাঝামাঝি বসবে, 1 এখানে বসবে, -2 এখানে বসবে। তাহলে আমার ইন্টারভ্যাল কয়টা হইলো? চারটা ইন্টারভ্যাল। ফার্স্ট ইন্টারভ্যাল হচ্ছে এরকম, এখানে লিখতে হবে x ইজ লেস দেন -2, আর এখানে এই ইন্টারভ্যাল x এর মান -2 এর থেকে বড় বাট 0 এর থেকে ছোট, আর এইখানে x এর মান 0 এর থেকে বড়, 1 এর থেকে ছোট, আর এখানে x এর মান 1 এর থেকে বড়। বুঝতেছো তোমরা কেমনে ইন্টারভ্যাল গুলো আসলো? স্যার এখানে ইন্টারভ্যাল গুলোতে আমরা কোথাও ইকুয়াল দিতে পারবো না, না যেরকম আমরা আগে দিয়েছিলাম? আগে দিব না, কারণ ইন্টারভ্যাল গুলোর যদি ইকুয়াল দেই মানে এটা বুঝায় এরকম, এটা মানে বুঝায় 0 পয়েন্ট সহ। তো 0 পয়েন্টে তো ফাংশনটার মান, 0 পয়েন্টে তো ক্রিটিক্যাল পয়েন্ট, তো ক্রিটিক্যাল পয়েন্টে তো ফাংশনের মান বুঝেছি। বাড়েও না কমেও না, ইনক্রিজিং হয় না ডিক্রিজিং হয় হুম। না। সো এই জন্য আমরা ওকে। ইকুয়াল দিতে পারবো না। কেউ যদি ইকুয়াল দাও তো তার আমি নাম্বার কাটবো, যত জায়গায় নাম্বার কাটা সম্ভব তত জায়গায় নাম্বার, নামের বানান ভুল হলে তার নাম্বার কাটবো আর কি, হাতে লেখা খারাপ হলে নাম্বার কাটবো, কারণ এই কনসেপ্ট আমি অনেকবার বলছি। তো যাই হোক, এরকম তিনটা পয়েন্টে চারটা ইন্টারভ্যাল পেলাম। এখন আমাদের কথা হচ্ছে এই চারটা ইন্টারভ্যালে আমরা টেস্ট করব যে ফাংশনের একবার অন্তরীকরণ পজিটিভ নাকি নেগেটিভ। মাথায় রাখো, একবার অন্তরীকরণ যদি পজিটিভ হয় খাতায় লিখে নিতে পারো, একবার অন্তরীকরণ যদি পজিটিভ হয় ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং, একবার অন্তরীকরণ নেগেটিভ হলে ফাংশনটা ডিক্রিজিং। এই শর্তগুলো তোমাদের শীটে বলা আছে। তো যাই হোক, এরকম করে চারটা ইন্টারভ্যাল পাইছেন ওনারা, এই ইন্টারভ্যাল গুলো স্যার এইভাবে সাজায় সাজায় লিখছে, আমি আর এই বক্সটা লিখলাম না। তারপর এই যে তোমাদের এক নম্বর অন্তরীকরণ, সরি কি বলে, ক্রিটিক্যাল পয়েন্ট বের করার সময় যে আমরা এরকম একটা আকার পাই, ফ্যাক্টর আকার, সেই ফ্যাক্টর গুলো আলাদা করে লিখছে। কেন বলতেছি আর কি। তো এই তিনটা ফ্যাক্টর গুণ করলেই আমি এক নম্বর অন্তরীকরণ পাবো না, মানে এই মানটা পাবো না, 12x³ প্লাস 12x² মাইনাস 24, ইয়েস পাবো কি স্যার। না? তো যদি পাই তাহলে আমি কি এটা বলতে পারবো এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে আমাদের এক নম্বর অন্তরীকরণের বিহেভিয়ার? হ্যাঁ
বুঝছো কি এই লাইনটা? মানে এই ফ্যাক্টর গুলো যদি তিনটার গুণফল নেগেটিভ হয় তাহলে এই গুণফল মানে কি এক নম্বর অন্তরীকরণ নেগেটিভ হবে। এই তিনটার গুণফল যদি পজিটিভ হয় তাহলে এক নম্বর অন্তরীকরণ কি হবে? পজিটিভ হবে। কারণ এই তিনটাকে গুণ করে তুমি এক নম্বর অন্তরীকরণ পাই। তো এই জন্য এনাদের আলাদা করে এনাদের এটাকে বলা হয় তোমার সাইন টেস্টিং, মানে চিহ্ন টেস্ট। এই জন্য এনাদের আলাদা করে ক্যালকুলেশন করে চিহ্ন টেস্ট করা হচ্ছে। সুতরাং আমি যদি এখন এক্স এর মান -2 এর থেকে একটা ছোট পয়েন্ট বিবেচনা করি, এক্স এর মান -3 এইখানে না, মানে এই ইন্টারভেলের মধ্যে যে কোনো একটা পয়েন্ট পিক করবো, -3 নাও, -4 নাও, -100 নাও, -10 নাও, 12x, এই x এর জায়গায় যদি -3 বসাই, এই অ্যান্সারটা আসে -36। আমার দরকার সাইন বা চিহ্ন, আমরা নিব মাইনাস চিহ্ন। এই জন্য এখানে বলা হচ্ছে বসাইছে নেগেটিভ। সবাই বুঝছো? Yes, sir. তারপরে বলা হচ্ছে যেহেতু নেগেটিভ ফাইন্ড, তারপরে ওই মানটাই 3, এক্স এর মান যে -3 পিক করলাম সেই 3ই আমি কি করব এখানে বসাবো x + 2 এর জায়গায়। x এর মান যদি বসাই -3 + 2 কত আসে? -1। এক্স এর মান যদি -3 বসাই x + 2 তে অ্যান্সারটা আসে নেগেটিভ, এই জন্য লেখা হচ্ছে -VE নেগেটিভ। তোমরা যদি চাও VE না দিয়ে শুধু প্লাস মাইনাস ইউজ করবা, প্লাস মাইনাস। এক্স এর মান এই এক্স এর মান -3 যদি এখানে বসাই, -3 ইন্টু -3 -1, বুঝতে পারতেছো, -4, এটাও নেগেটিভ। তো কথা হচ্ছে এই ওয়াই ড্যাশ পাবো আমরা এই তিনটাকে গুণ করে, তার মানে এই ওয়াই ড্যাশের চিহ্ন কি হবে? এই তিনটা চিহ্ন গুণ করলেই আসবে। সুতরাং ইনি গুণন ইনি গুণন ইনি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেই প্লাসে মাইনাসে কি আসবে? সেখানে প্লাস হবে নাকি মাইনাস হবে? জি, সবাই কি বুঝছো এটা হ্যাঁ যে স্যার। কোয়েশ্চেন করেছো? জি স্যার। এখন কি না স্যার কেউ বললে? আচ্ছা, যদি বুঝে থাকো তো এভাবেই আমরা আসলে স্যার এরকম করে প্রত্যেকটা ইন্টারভ্যালে যে কোনো একটা পয়েন্ট পিক করবো। পয়েন্ট আবার ভুল করে পিক করিও না, যে কোনো একটা পয়েন্ট পিক করে এই এক্স এর জায়গায়, এক্স এর বা চলকের জায়গায় বসায় দেবো, দেখবো যে মানগুলো বা চিহ্নগুলো পজিটিভ নাকি নেগেটিভ আসে। তো যেটা আসবে সেই হিসেবে আমরা বলবো যে ওয়াই ইজ ডিক্রিজিং, ওয়াই ইজ ইনক্রিজিং। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হবে, সরি ফার্স্ট ব্র্যাকেট হবে আর কি, এখানে এই ইন্টারভ্যাল হবে না, এটা ভুল। স্যার এইটাই তোমাদের, জি, ইন্টারভাল গুলো কি আবার মেনশন করা লাগবে কনক্লুশনে? যাদের একটু যারা পরীক্ষায় 15 বা 15 বেশি পাইছে মিড টার্মে, তারা মেনশন করে, তাদের মেনশন না করে তাদের নাম্বার আমি কাটবো। আর যাদের জীবন বাঁচে না চলে না, তারা শুধুমাত্র লিখবে ওয়াই ইজ ডিক্রিজিং, ওয়াই ইজ ইনক্রিজিং। স্যার ইনক্রিজিং ডিক্রিজিং এর ব্যাপারে স্যার একটু বলে দেন তো। এক নম্বর অন্তরীকরণ যদি পজিটিভ হয়, লিখে নাও, এক নম্বর অন্তরীকরণ যদি পজিটিভ হয় ইনক্রিজিং, এক নম্বর অন্তরীকরণ নেগেটিভ ডিক্রিজিং। ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা। তো এই হচ্ছে আমাদের ফাংশনের ইনক্রিজিং ডিক্রিজিং টেস্ট। আমাদের প্রথমত বলছিল ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্টস। আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করছিলাম কত কত, 0, 1, -2। তারপর বলছে আইডেন্টিফাই দ্য ইন্টারভেলস, আমরা এখান থেকে ইন্টারভেল গুলো বের করছি এবং তারপরে বলছি যে কোন ইন্টারভেলে ফাংশনটা ইনক্রিজিং আর কোথায় ডিক্রিজিং। তারপরে আমাদের বলছে এবং আমাদের কনকেভ আপ এবং কনকেভ ডাউন টেস্ট করতে বলবে। তো কনকেভিটি ডিপেন্ড করে সেকেন্ড ডেরিভেটিভের উপর। কেন সেই ব্যাখ্যা আমি আর দিব না, অলরেডি ব্যাখ্যা হয়ে গেছে ক্লাসে কয়েকবার, আর এখানে সময় নাই তেমন। সো কনকেভ আপ কনকেভ ডাউন টেস্ট করার জন্য আমাদের 2 নম্বর অন্তরীকরণ করতে হয়, এই জন্য আমরা ফাংশনটাকে 2 নম্বর অন্তরীকরণ করছি। 2 নম্বর অন্তরীকরণ করে দেখাই এরকম, 12 কমন না হলে যে আকারটা থাকে এই আকারটা এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। আমি বলবো এভাবে লেখার দরকার নেই, তোমরা কি করবে এই আকার লিখবা। কথাটা হচ্ছে যে এইখান থেকে এই লাইন কি তোমরা লিখতে পারবা নাকি পারবে না? স্যার ক্যালকুলেটর দিয়ে সরাসরি বের করে জি, লিখতে ক্যালকুলেটরে সরাসরি বের করবা, সরাসরি বের করলে এই দুইটা পয়েন্ট আসবে, মানে x ইকুয়ালস টু এটা, x ইকুয়ালস টু এটা। সো এটা যেটা বাম সাইডে নিয়ে নাও তাহলে কি আসে, x মাইনাস 0.549, এটা একটা ফ্যাক্টর, এটাই হচ্ছে সেই প্রথম ফ্যাক্টরটা। আর এটা এটা মাইনাস আছে, এটা এদিকে নিয়ে আসলে প্লাস হয়, এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টরটা। ধরতে পারতেছো নাকি মাথার উপর দিয়ে গেল? জি না স্যার। স্যার ঠিক আছে। কোথায় জি স্যার? ধরতে পারায় জি স্যার নাকি মাথার উপর দিয়ে গেল সেটাই জি স্যার? ধরতে পারছি স্যার। Good. জি স্যার। তারপরে আবার আমরা ওই সাইন অ্যানালাইসিস করব 2 নম্বর অন্তরীকরণ, কারণ আমরা দুইটা পয়েন্ট পাইছি, ইনি একটা পয়েন্ট ইনি একটা পয়েন্ট, তাহলে আমাদের ইন্টারভ্যাল তিনটা। ফার্স্ট ইন্টারভ্যাল হচ্ছে x ইজ লেস দেন -1.215, মানে x এর মান এগুলো -1.215 এর থেকে
ছোট। তারপর এইটুকু ইন্টারভ্যালের কাণ্ডটা হচ্ছে x এর মান স্যার -1.215। হ্যালো স্যার, আমার নেট একটু প্রবলেম ছিল, তো ওই যে আগের টুক যে বুঝাইলেন ওটা আমি শুনতে পাই না, একটু যদি আরেকবার বলতেন। আচ্ছা, আমি এটা শেষ করে তারপরে বলছি। এটা x এর মান 0.549, এই একটা ইন্টারভ্যাল। আর এই ইন্টারভ্যালে x এর মান কি আসে 0.549 এর থেকে বড় হয়। এই তিনটা ইন্টারভ্যাল লেখা হয়েছে এখানে। এখানে x ইজ গ্রেটার দেন হবে আর কি। কিছু ভুল আছে আমার লেখা, সেটা দেখে নিব আর কি। সেম ভাবে একটা করে পয়েন্ট পিক করব, পয়েন্ট পিক করে দেখব যে মানটা পজিটিভ নাকি নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ। সো এক্স এর মান যদি আমি এর থেকে ছোট মান বিবেচনা করি, মেবি -2, -2 যদি এখানে বসাই, -2 মাইনাস সামথিং মানে মাইনাস, যেটা নেগেটিভ। এখানে -2 প্লাস সামথিং, যেটা প্লাস সেটা -2 এর থেকে বড় আর কি, মানে মানটা হচ্ছে ক্যালকুলেশন করলে মাইনাস আসবে এটা আর কি। সো মাইনাসে মাইনাসে গুণ করলে কি আসবে? প্লাস। সো আমরা বলবো 2 নম্বর অন্তরীকোণ যেহেতু পজিটিভ, ফাংশনটা কনকেভ আপ। 2 নম্বর অন্তরীকোণ নেগেটিভ হলে ফাংশনটা কনকেভ ডাউন। এখানে খেয়াল করো, এখানে মাইনাস প্লাস গুণ করলে মাইনাস আসে, তাহলে আমাদের বলবো ফাংশনটা কনকেভ ডাউন। সবাইকে ক্লিয়ার? স্যার জি। স্যার ওই যে 12 তারপর ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 0.4 লিখতে হবে, 0.5 আর ইনটু x প্লাস লিখতে 1.215, জি জি বুঝতে পারছি, হ্যাঁ। কোন এই ব্র্যাকেট দুইটার কোথায়? প্লাস মাইনাস কিভাবে হয়ে আসলো? হ্যাঁ, স্যার ওই দুইটার স্যার প্লাস মাইনাস কিভাবে হয়ে আসলো? ওই যে মাইনাস এগুলো 0.5 আর হ্যাঁ জি স্যার। আল্লাহ, কালকে পরীক্ষা তোমাদের? তুমি তুমি বি সেকশনে তাই না? জি স্যার, আমি জাস্ট একটু জানতে চাচ্ছি স্যার, আমার এটা ইয়া ছিল কিন্তু আমার আপাতত আমার এটা মিডল টার্ম করলে x+3 x+2 হয়, জানা আছে? x জি plus স্যার, 3 এটা হচ্ছে এটা ইয়া করা হ্যাঁ, জানা আছে। x জি plus 2 হচ্ছে এরকম, তো x equals to -3, x equals to -2। জি -3 কেন আসলো? ওই যে স্থানান্তর করার কারণে। রাইট। যদি এই লাইন আসে, এই লাইন থেকে আমি এই লাইন লিখতে পারবো, জি লিখতে পারবো। এখান থেকে এই লাইন লিখতে পারবো। জি তো যদি এটা এরকম থাকতো, মাইনাস থাকতো, আমি প্লাস এটা লিখতাম না? প্লাস আসতো। জি এবার কি বুঝছো যে কেন এটা মাইনাস আসছে? জি এবার কি এটা বোঝা যায় যে কেন মাইনাস হলো? এটা এটা কেন প্লাস হ্যাঁ জি হলো? স্যার, জি এটা পয়েন্ট দুইটা, একটা মাইনাস একটা প্লাস আসে আর কি। ওকে জি স্যার, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। সবাইকে ক্লিয়ার এইটুকু? জি স্যার। কনসেপ্টটা হচ্ছে আমাদের এইখানে ফাংশনটা কনকেভ আপ, কনকেভ আপ মানে হচ্ছে এরকম ইউ শেপ, এইখানে ফাংশনটা কনকেভ ডাউন, আর থার্ড কোয়াড্রেন্টে ফাংশনটা কনকেভ, সরি থার্ড কোয়াড্রেন্ট না, থার্ড ইন্টারভ্যালে ফাংশনটা কনকেভ আপ। আমাদের দুইটা পয়েন্টে ইনফ্লেশন পয়েন্ট হতেও পারে, নাও পারে। আমাদের ইনফ্লেশন পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে যদি কোনো পয়েন্টের বামে এবং ডানে বিহেভিয়ার দুই প্রকার হয়, মানে বামে যদি কনকেভ আপ হয়, ডানে যদি কনকেভ ডাউন হয়, তাহলে আমরা বলবো এটা ইনফ্লেশন পয়েন্ট। ইনফ্লেকশন বা ইনফ্লেশন পয়েন্ট, ঠিক আছে? ইনফ্লেকশন পয়েন্ট, দুঃখিত, ইনফ্লেশন মানে তো মুদ্রাস্ফীতি। এই পয়েন্ট খেয়াল করে, এই পয়েন্টের বামে কনকেভ ডাউন, ডানে কনকেভ আপ, তাহলে এটাও ইনফ্লেকশন পয়েন্ট। মানে বামেই যে আপ হতে হবে বা বামে ডাউন ডাউন হতে হবে তা নয়, মানে কথা হচ্ছে বামে এবং ডানে যেন দুইটা ভিন্ন সিনারিও থাকে। কিন্তু যদি ম্যাথটা এরকম হইতো, ক্যালকুলেশন করার পর আমি দুইটা পয়েন্টের ক্ষেত্রে এরকম যদি পাই, এটা একটা পয়েন্ট, এটা পয়েন্ট, কনকেভ আপ, কনকেভ আপ, কনকেভ ডাউন, তো এটা কিন্তু ইনফ্লেকশন পয়েন্ট নয়। বুঝে গেছে? কারণ এটার বামেও আপ আর ডানেও আপ, সো এটা ইনফ্লেকশন নয়। বাট এই পয়েন্টটা কি, এটার বাম দিকে আপ, ডান দিকে ডাউন, সো এটা একটা ইনফ্লেকশন পয়েন্ট। ধরতে পারছো? ইয়েস স্যার। এই জন্য তোমাদের কোয়েশ্চেনে কিন্তু বলা থাকবে also find the inflection points if any, যদি কোনো ইনফ্লেকশন পয়েন্ট থাকে তাহলে বের করো, নাও থাকতে পারে আর কি। একজন কোয়েশ্চেন করলে সে সে কি তার নেটওয়ার্কের সমস্যা, সে কি এই ফুল বিষয়টা বুঝো নাই? না স্যার, ফুল বিষয় বুঝছি, শুধু ওই যে 2 নাম্বার অন্তর্গ্রহণ করা হয়েছে না, ওই যে ক্যালকুলেশন না কি জানি দুই বলতেছিলেন। নম্বর অন্তরীকরণ করার পর যে এই লাইনটা, এই অংশটা স্যার ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেশন করবা, এটা ক্যালকুলেটরে তুলে দেবা, দুইটা পয়েন্ট পাওয়া যাবে, সেই দুইটা পয়েন্টের মাধ্যমে এরকম দুইটা পয়েন্ট পাওয়া যাবে, সেই দুইটা পয়েন্টের মাধ্যমেই তুমি ধরে এই ইন্টারভ্যাল তৈরি করতে পারবে। আচ্ছা, তুমি মনে হয় বুঝবা না, যারা যারা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে কিভাবে অ্যান্সার আসবে তাদের জন্য বলছি আর কি।
মনে করো তোমাদের কাছে এই ইকুয়েশনটা আছে, খুব সহজ এবং সাধারণ ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। তোমরা মনে করো এটাকে সলভ করতে হয় কেমনে সেটা জানো না, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে কেমনে সলভ করতে হয় সেটা তোমরা জানো। তোমরা তাহলে কি করবা, ঝটপট করবা কি, ক্যালকুলেটর চাপে দেখলা এক্স এর মান -3 আসবে -2 আসবে, এরকম না বিষয়টা? জি স্যার। তো তোমরা এইখান থেকে এটা আসলে আমার লেখা উচিত ছিল এরকম করে, x ইকুয়ালস টু -3 অর x ইকুয়ালস টু -2 এরকম আসবে। তো আমি এটা নিয়ে যদি কাজ করি, -3 কে এদিকে নিয়ে আসলে কি এটা এরকম আসবে না? এরকম আসবে কি না? -3 বাম দিকে গেলে কি +3 হয়ে যাবে না, এদিকে চলে গেলে +3 হয়ে যাবে না? জি স্যার। তো এই যে আসে, এই আকারটা আসে, এটাকে বলা হয় আমাদের এই যে মেইন যে ফাংশনটা লিখছিলাম এখানে দেখা যাচ্ছে না, তার বলা হয় এটাকে ফ্যাক্টর। ফ্যাক্টর বলা হয়, বাংলা বলা হয় উৎপাদক। উৎপাদক মানে হচ্ছে আমি এনাকে x+3 দ্বারা যদি ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে। তো কনসেপ্ট হচ্ছে এরকম করে যতগুলো ফ্যাক্টর হবে সবগুলো ফ্যাক্টর যদি আমি গুণ করি, দেখো যেমন এটা চলে আসবে, গুণ করে দেখো এটা চলে আসবে। তো আমার তাহলে এরকম দেওয়া আছে, আমি ক্যালকুলেটর এরকম করে বের করলাম, দেন সেটাকে এই আকারে নিলাম, এই আকারে নিলাম, তারপর সেগুলো গুণফলটা আমি এর নিচে লিখে দিলাম। এই কাজটাই আমি এখানে করতে বলতেছি তোমাদের, মাঝে লাইনটা বাদ দিয়ে। ঠিক আছে? জি স্যার। আমার মনে হয় তুমি বুঝো নাই, তোমার কনফিডেন্স এখনো অভাব। স্যার জি, দাঁড়াও। স্যার স্যার, আমার তুমি কি পুরোপুরি ক্লিয়ার ওই ছেলেটার কথা বলছি? আচ্ছা ওকে, হ্যাঁ জি তুমি বলো। স্যার আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের ক্ষেত্রে -2 থেকে 0 পর্যন্ত একবার নিছি আর 0 থেকে পরের পয়েন্ট পর্যন্ত কেন একবার দুই নিছি। পেলাম না, তাই তো? স্যার আমরা এই কনকেভ আপ এন্ড ডাউনে কেন নিলাম না আর কি? স্যার কনকেভ আপ হচ্ছে স্যার, আচ্ছা, মানে কনকেভ আপে ওই ইন্টারভেল পিক করলাম না কেন, তাই তো? জি আমি যে পড়াই তোমাদের ভেঙে ভেঙে দেখাই, তোমরা মনোযোগ দাও না কেন? এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি বলে ক্রিটিক্যাল পয়েন্ট। তাহলে আমার ইন্টারভেল স্যার এখান থেকে এইটুকু আসে যে এইটুকুতে ফাংশনটা বৃদ্ধি পায়, সো ইনক্রিজিং। এখান থেকে এইটুকুতে একটা এটা আরেকটা ইন্টারভেল, এখানে ডিক্রিজিং কমে যাচ্ছে। তো এইটাই হচ্ছে সেই ইন্টারভেল গুলো, এখান থেকে একটা ইন্টারভেল, এখান থেকে একটা ইন্টারভেল, এখান থেকে এটা একটা ইন্টারভেল, আর এখান থেকে এটা আলাদা একটা ইন্টারভেল, এখান থেকে এটা একটা ইন্টারভেল। এই ইন্টারভেল গুলোই হচ্ছে আমার এই প্রথম ইন্টারভেল গুলো, যেখানে ফাংশনের ইনক্রিজ নাকি ডিক্রিজিং সেটা বের করতেছি। কথাটা হচ্ছে কনকেভিটি কোনটা? সেকেন্ড ডেরিভেটিভ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কনকেভিটি সম্পূর্ণ এইটুকু না, এই যে এইখান থেকে এইটুকু না? তো এটার জন্য তো আর এই ইন্টারভেল কাজ করবে না, এখান থেকে এটার জন্য এইখান থেকে এইটুকু নেওয়া লাগবে, দেন তারপরে এখান থেকে এটার জন্য আবার এখান থেকে এইটুকু নেওয়া লাগবে। বুঝে গেছে? জি স্যার বুঝতে পারছি। তখন তো আমার ডেরিভেটিভ কি বলে ইন্টারভেল গুলো চেঞ্জ হয়ে যাবে, এই জন্য সেকেন্ড ডেরিভেটিভ কনসেপ্টটা আসে আর কি। কোথায় যেন গেলাম বাবু, আচ্ছা ওকে, এখানেই ছিলাম। তো এইটা হচ্ছে আলাদা একটা ম্যাথ, সবাই কি বুঝছো এই ম্যাথ? স্যার ইনফ্লেকশন পয়েন্টের ওইটা যদি একটু আরেকবার বলতেন। ইনফ্লেকশন পয়েন্ট মানে হচ্ছে যে পয়েন্টের আশেপাশে ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হয়। তিনটা পয়েন্ট, এই পয়েন্টের বাম মনে করো এই পয়েন্টের বাম সাইডে ফাংশনটা কনকেভ আপ, এদিকে কনকেভ ডাউন, এদিকে কনকেভ আপ, আর এদিকে কনকেভ আপ। জিরোর বাম দিকে হচ্ছে আপ, আর ডান দিকে হচ্ছে ডাউন। দুটো কি সেম নাকি আলাদা? আলাদা। আলাদা। তার মানে এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। যেই পয়েন্টের লেফট এবং রাইট সাইডে ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হয়, কনকেভিটির বিহেভিয়ার চেঞ্জ হয়, সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। সিমিলারলি ওয়ান এর বাম দিকে হচ্ছে ডাউন, ডান দিকে হচ্ছে আমার আপ, তাহলে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট? ইনফ্লেকশন পয়েন্ট। বাট তিন পয়েন্ট, যে থার্ড যে আমাদের ইন্টারফেস, থার্ড যে পয়েন্টটা, এই পয়েন্টের বাম দিকে হচ্ছে আপ, ডান দিকে হচ্ছে আপ, তাহলে এই পয়েন্টটা কি পয়েন্ট? এই ফাংশন এই পয়েন্টের দুই দিকে ফাংশনের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে নাকি সেম আছে? সেম আছে। তার মানে এটা ইনফ্লেকশন পয়েন্ট নয়, এটাই বলার চেষ্টা করতেছি।
যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমাদের কাজ হবে এই ইনফ্লেকশন পয়েন্টের যে গ্রাফটা আছে যদি একটা বার আপ থাকে পরে ডাউন থাকে তারপরে আপ থাকে বুঝে নিবা দুইটা পয়েন্ট ইনফ্লেকশন পয়েন্ট। যদি এটা আপ এটা ডাউন তাহলে হচ্ছে প্রথমটা ইনফ্লেকশন পয়েন্ট। ঠিক আছে? বুঝা গেছে? জি স্যার। ওকে, ম্যাক্সিমাম মিনিমায় আশা করি কারো কোনো সমস্যা না হওয়ার কথা। আর আরো কি সমস্যা আছে কার? স্যার পরের প্রবলেমটার ওই যে স্যার মানে কনকেভ আপ আর ডাউন এর স্যার টেবিলটা একটু দেখেন। টেবিলটা ভুল আছে স্যার। ও বিনতি আচ্ছা নাকি ঠিক। তুমি বিনতি না সি সেকশনের? না স্যার ঝিনুক। ঝিনুক, ও আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে এক্স এর মান, এটা 0.0 থেকে ছোট 0 থেকে বড়, এই এটা ভুল আছে আর কি, যিনি লিখেছেন উনি ভুল করেছেন আর কি, আমি ক্লাসে বলে দিছিলাম। জি স্যার আমার ঠিক করছি। তো এই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মিনিমা, এখান থেকে 7 মার্কসের ম্যাথ পরীক্ষা আসবে। তোমাদের কষ্ট করে এই ডেফিনেশনগুলো একটু করতে হবে। এই ইনক্রিজিং কেন, ডিক্রিজিং কেন, কেন একবার অন্তরীকরণে ফাংশনটা ইনক্রিজিং হয়, আমি ব্যাখ্যা চাইতে পারি, দুঃখিত ব্যাখ্যা চাবো। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এবার আমরা পড়বো ইন্টিগ্রেশন। আমি একটু বলে দিচ্ছি ইন্টিগ্রেশনের দুইটা লেকচার শিট তোমাদের একটু 4টা সেকশন স্টুডেন্ট মনে হয় আছে, তোমাদের সবার জ্ঞাতার্থে বলা হচ্ছে যে তোমাদের ইন্টিগ্রেশনের লেকচার শিট ছিল আগে 3টা, আমি একটা কমায় ফেলছি, এখন হয়ে গেছে 2টা। তোমরা একটু বিএলসি তে গিয়ে আপডেটেড লেকচার শিট গুলো কালেক্ট করবে, মানে একটা বাদ দিলেই হয়ে যাবে আর কি, আপডেটেড বলতে এটাই, যেটা ডেফিনিট ইন্টিগ্রেশন নাম ছিল সেই ডেফিনিট ইন্টিগ্রেশনটা পড়তে হবে না, শুধু পড়বা এই ফাতেমাতুজ জোহরা ম্যাডামের ইন্টিগ্রেশন চ্যাপ্টার, এটা লেকচার শিট, আর একটা পড়বা হচ্ছে মাল্টিপল ইন্টিগ্রেশন। সো ইন্টিগ্রেশনে কার কি সমস্যা? সেকশন বি আগে স্যার করো। স্যার আপনি কিসের ব্যাখ্যা করতে বললেন? ম্যাক্সিমাম মিনিমার ওই কোশ্চেনগুলোর ব্যাখ্যা। একবার অন্তরীকরণ পজিটিভ হলে হচ্ছে ফাংশনটা ইনক্রিজিং হয়, কেন, ব্যাখ্যাটা কি, এই ব্যাখ্যাটা চাপো। ওকে। চ্যাট জিপিটি আছে, একটু ঘাটাঘাটি করবো। জি, স্যার এরপর আরেকবার স্যার একটু বলেন আরেকবার একটু বলেন। তোমরা আমার ক্লাস করছিলা, সবই ক্লাসে অনেকবার বলছিলাম, একবার অন্তরীকরণ পজিটিভ হলে ফাংশনটা কেন ইনক্রিজিং হয়, একবার অন্তরীকরণ নেগেটিভ হলে ফাংশনটা কেন ডিক্রিজিং হয়, দুইবার অন্তরীকরণ পজিটিভ হলে ফাংশনটা কেন কনকেভ আপ হয়, দুইবার অন্তরীকরণ নেগেটিভ হলে ফাংশনটা কেন কনকেভ ডাউন হয়, কেন, এই কেনগুলো তোমাদের খুঁজে বের করতে হবে, গ্রাফ দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? স্যার কাল কি আমাদের থিওরি আসবে? হ্যাঁ থিওরি তো আছে, কত মার্কস? বলা যাচ্ছে না, স্যার এখনো কোয়েশ্চেন করেনি। ঠিক আছে? স্যার জি, স্যার থিওরি কোনগুলো? এই যে বললাম রে বাবা একটু আগে, ওই যে ওই অ্যানালাইসিসের যে মধ্যে যতগুলো ব্যাখ্যা আছে যে জি কনকেভ কার। অ্যানালাইসিসের মধ্যে ব্যাখ্যা, তারপর হচ্ছে মানে কেন ক্রিটিক্যাল পয়েন্ট বের করার জন্য 1 নম্বর অন্তরীকরণ 0 করতে হয়, এই গ্রাফ দিয়ে বুঝাতে হবে, ক্লাসে প্রথম দিন বুঝাই দিয়েছিলাম। তারপরে হোয়াট ইজ ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্টের বিহেভিয়ারটা কি, স্যার ক্রিটিক্যাল এইটার উপর পয়েন্টে, তো অ্যাসাইনমেন্টও দিছিলেন, ওইটা না? জি এগুলোই হ্যাঁ তো। ওগুলোই আর কি, ওগুলোই বলতেছি এখন পরীক্ষার জন্য হ্যাঁ। পড়তে। আল্লাহ, খুবই কিছু না পারলে অন্ততপক্ষে ম্যাথ করে এসো, যেন ম্যাথ অ্যান্সার করতে পারো, ম্যাথ তো থাকবেই। ওকে, তাহলে আমি এখন ইন্টিগ্রেশনে আসি, একটু মনোযোগ দাও, আমি বি সেকশনকে আগে বলবো। ইন্টিগ্রেশনের এই ইনডেফিনিট নরমালি তো কোনো সমস্যা না হওয়ার কথা, বা কোথায় সমস্যা আমাকে একটু বলো। স্যার এই যে প্রবলেম 2 আছে না, প্রবলেম 2 tan স্কয়ার, হ্যাঁ এইটাতে আমি করছিলাম যে ওই tan স্কয়ার কে sec স্কয়ার মাইনাস 1, তারপরে হচ্ছে সরি এক্সারসাইজ যে 2 এটা আছে এই যে পাশে cot স্কয়ার, হ্যাঁ, ওইটাকে আমি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার করছি প্রথমে, তারপরে cot আবার tan স্কয়ার মানে স্কয়ার 1 কে প্লাস tan ভাঙছি। স্কয়ার তোমাকে কে বলছে? x স্কয়ার মাইনাস 1। ও এই জায়গায় ভুল হয়ে গেছে। জি, আচ্ছা এরপর ঠিক আছে। এখানে প্রবলেম 3 প্রবলেম 4 এ কারো কোনো সমস্যা আছে? স্যার এই এক্সারসাইজ গুলো করা লাগবে না পাশের গুলো? জি করা উচিত।
স্যার প্রবলেম নাম্বার 3 তে যেখানে হচ্ছে অ্যান্সারটা আসছে cos x minus sin x, অনেকের তো আসে আমি তো চাই, মাইনাস আছে, জি, তাই না? হ্যাঁ তো আমি তো চাইলে sin x minus cos x ও দিতে পারবো তাই না? কোনো সমস্যা নেই, অ্যান্সার সেম থাকবে। মানে অ্যান্সার একটু কম বেশি হবে, এটা প্ল্যান আর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর স্যার এক্সারসাইজের ফার্স্টের অ্যান্সারটা ভুল আছে মেবি। স্যার ওই 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x হয় না? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ কেউ একজন আমাকে মেসেজ করেছিল, জি এটা হচ্ছে ln x হবে, এটা ভুল হয়েছে। এটা ঠিক হবে। এরপরে কোথায় স্যার সমস্যা? টাইপ, জি। স্যার আপনি বলছিলেন যে ইন্টিগ্রেশনে ব্র্যাকেট দেওয়া খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে ব্র্যাকেট দেওয়া লাগবে? যত যেখানে ব্র্যাকেট না দিলে প্লাস মাইনাসের সমস্যা হবে, ডিএক্স ইন্টিগ্রেশন সাইন আলাদা আলাদা হয়ে যাবে, সেখানে ব্র্যাকেট দিতে হবে। না ওভারঅল একটা ইন্টিগ্রেশন সাইন আর ডিএক্স এর মাঝে যে জিনিসগুলো থাকবে ওটাকেও কি আবার যদি ব্র্যাকেট দিয়ে একটা ক্লোজ যদি করা এক লাগবে? যদি একটা পদ থাকে তাহলে ব্র্যাকেট দিতে হবে, যদি একাধিক পদ থাকে ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা আচ্ছা এরপর স্যার, এক্সারসাইজ 3 তে আমি যদি হচ্ছে স্যার ইউভি ফর্মুলা ধরে করি, স্যার আমার মূল প্রশ্নটা হচ্ছে আমি যদি আপনি যে লিয়েট যে ইয়েটা দেখাইছিলেন, এখন স্যার আমার যদি দুইটাই এল থাকে, মানে দুইটাই লগারিদম থাকে, তাহলে হচ্ছে স্যার আমি কোনটাকে আগে করব, নাকি ইচ্ছা মতো যে কোনো একটাকে ইউভি ধরে নিতে পারবো? এক্সারসাইজ 3 এই যে এটা বলছো? স্যার আমি যদি 1/√x কে হচ্ছে ইউ এবং মানে বাকি অংশকে ভি ধরে করতে চাই তাহলে কি হবে? এটাতে ইউ বাই ভি হবে না। এরকম এটা মানে ইন্টিগ্রেট। হ্যাঁ স্যার, মানে ও আচ্ছা, এইটা তারপরে ইনটু আবার হচ্ছে এটা x স্কয়ার প্লাস না রে 2x বাবা, ইউ মাইনাস ভাগ ভি এর 1k। ইন্টিগ্রেশন, আচ্ছা ইউ ইনটু ভি তুমি করতে পারো, তোমার 3 মাস লাগবে ক্যালকুলেশন শেষ করতে, তারপর দেখবে তোমার মাথা চুল বড় হয়ে গেছে, ক্যালকুলেশন হচ্ছে না আর কি, পসিবল না আর কি। তোমাদের একটা কথা বলি, ইন্টিগ্রেশনের একটা বিষয় হচ্ছে, ইন্টিগ্রেশন তখনই অ্যাপ্লাই করা যাবে যখন ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করার মতো অবস্থায় তুমি নিয়ে যেতে পারবা। সব সময় সব ম্যাথ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেবল নয়, তাকে বানাইতে হয়। কেমন, এখানে তোমার মাথায় রাখতে হবে এক্স স্কোয়ার কে রুট এক্স দ্বারা ভাগ করতে হবে, 2x কে রুট এক্স দ্বারা ভাগ করতে হবে, -1 কে রুট এক্স দ্বারা ভাগ করতে হবে। বাংলা বলা এটাকে পদবিচ্ছেদ করা। পদবিচ্ছেদ করার পরেই যে আকারটা থাকবে তাকে ইন্টিগ্রেশন করা যাবে, বাট এইটাকে এই অবস্থায় ইন্টিগ্রেশন করা যাবে না, এটা কোয়াইট ইম্পসিবল। অ্যান্সার পেয়েছো স্যার? আচ্ছা স্যার, এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে স্যার আমি যদি দুইটা লগারিদম থাকে, আমি যদি ইউভি ধরতে চাই, তাহলে স্যার মানে আমি কোনটাকে যে কোনো আগে একটাকে ধরবো? ধরতে হবে, যে কোনো একটাকে। তুমি কি বলার চেষ্টা করতেছো এরকম যে লগ এক্স ইন্টু লগ জি ওয়াই, স্যার। ওয়াই তো হবে না, এক্স এর একটা ফাংশন হবে এরকম, তাই না? জি স্যার। এরকম কি? হ্যাঁ, জি একজনকে ইউ স্যার। ধরতে পারো, একজনকে ভি ধরতে পারো। তার আগে তুমি খেয়াল করে দেখবা লগ এ ইন্টু লগ বি এর কোনো সূত্র আছে কিনা। নাই আশা করি। একটা ইউ একটা ভি ধরতে হবে। আচ্ছা স্যার, বুঝতে এরকম পেরেছি। এরকম উইয়ার্ড কিছু আসবে না আর কি পরীক্ষায়, এরকম উইয়ার্ড কোনো কিছু নাই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কিছু ম্যাথ দেওয়া আছে, একটু বাসায় এগুলো সব দেখতে হবে তোমাদের। স্যার, জি, কোন কোন স্যার প্রবলেম গুলো স্যার করে যেতে হবে, বা আমাদের করে গেলে হলো স্যার ভালো হবে স্যার, একটু যদি মার্ক করে দিতে পারেন এই ইন্টিগ্রেশনের পক্ষ থেকে। আমার পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন আছে, প্রথম 7টা ম্যাথ করে দিতে হবে, প্রবলেম 7 পর্যন্ত করে আসতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, জি ইন্টিগ্রেশন তো অনেক ভাবেই করা যায়, মাঝে জি। মাঝে একাধিক ওয়ে থাকে, তো হুম। এমন কি কোনো ইয়ে আছে যে ওয়ে ডিফারেন্ট হলেও অ্যান্সার এট দ্য এন্ড অফ দ্য ডে সেমই হবে? সেম হবে না, অ্যান্সার সেম হবে না, অ্যান্সার হবে না। ক্যালকুলেশন না, আমি বলি সেম হবে না বলতে দেখতে সেম হবে না, বাট ক্যালকুলেশন করে অ্যান্সার সেম বানানো যাবে। বুঝে গেছে? ওকে ঠিক আছে, জি। এমন না যে কেউ এটা ইউজ করলো কেউ ওটা ইউজ করলো। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কেউ যদি 3টা ফাংশনের ডিফারেন্সিয়েশন একসাথে করতে যায়, কেউ ইউ ইন্টু ভি করলে একটা যে অ্যান্সার আসবে, কারো ইউ ইন্টু ভি ইন্টু ডব্লিউ করলে আরেকটা অ্যান্সার আসবে, বাট ওগুলো একটু ম্যানিপুলেশন যদি করি, গুণ করি, কমন নেই, দেখবো সেম অ্যান্সারই আসবে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বিষয়টা সেম। সেকশন বি থেকে মানে কেউ যে বলেছে, তোমাকে একটু বলে দিই, তোমার প্রবলেম 1 করতে হবে না, প্রবলেম 2 করতে হবে না, প্রবলেম 3 করতে হবে না, প্রবলেম 4 করতে হবে, প্রবলেম 5 করতে হবে না, প্রবলেম 6 করতে হবে, প্রবলেম 7 করতে হবে। আর আমি যে বইয়ের রেফারেন্স দিয়েছিলাম, এই যে বই, এই বইয়ে ইন্টিগ্রেশন, করতে হবে? এই বইয়ে ইন্টিগ্রেশন চ্যাপ্টার আছে, ইন্টিগ্রেশন চ্যাপ্টার খুঁজে বের করে ওখান থেকে ম্যাথ করতে হবে। প্রবলেম 4, প্রবলেম 6,
প্রবলেম 7। স্যার এক্সারসাইজ থেকে কোনোটাই করতে হবে না? যেগুলো যেগুলো দেখালাম সেগুলো সেম সেম এক্সারসাইজ করতে হবে আর কি, মানে অ্যালাইন করে করতে হবে। তুমি প্রবলেম 7 পারলে এক্সারসাইজ 7 তুমি পারবা, যদি না পারো বুঝে যাবে তোমার মাথায় কোনো একটা সমস্যা হয়েছে অথবা তুমি মুখস্থ করছো ম্যাথ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একদমই সেম, একদমই সেম, এক জায়গায় সাইন এ যায় কজ, যেভাবে এখানে ক্যালকুলেশন করা হয়েছে স্যার 1/4 নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে ঠিক সেম ভাবে শুধু এখানে হবে, শুধু এখানে আসবে, এখানে প্লাস আছে ওইখানে মাইনাস হবে, এখানে 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 এই জায়গায় প্লাস আছে, এখানে এই জায়গায় মাইনাস, শুধুমাত্র এই দুই জায়গায় চিহ্নের পরিবর্তন, তাছাড়া কোনো চেঞ্জ নেই আর কি। যে কোয়েশ্চেন করেছো সে অ্যান্সার পেয়েছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এরপর মেথড অফ সাবস্টিটিউশনে কারো সমস্যা আছে? স্যার মেথড অফ সাবস্টিটিউশন থেকে স্যার কোনগুলো করে যেতে হবে? এখানে আছে দুই তিনটা প্রবলেম স্যার, তিনটা প্রবলেম আছে, তিনটা চারটা, সহজ, এগুলো সব করতে হবে। ঠিক আছে, এখন খুব সহজ ম্যাথ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এন্ড হোয়াট অ্যাবাউট এর মধ্যে আবার টাইপ 2 নামে একজন আছে, ওটার ব্যাপারটা কি? কাউকে জিজ্ঞেস করো টাইপ 2 এর বিষয়ে কি বলেছিলাম। ও আচ্ছা, আপনি তো এটা বাতিল করবেন। টাইপ 3 নিয়ে একটু কথা বলি, টাইপ 3 তে কারো কোনো প্রবলেম আছে কিনা? স্যার এখানে একটা জিনিস হলো আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে কাকে জানি ইউ ধরতে হয় কাকে ভি ধরতে হয় এবং লায়াটার ব্যাপারটা এখানে অনুসরণ করতে হয়। অপেক্ষা করো, আমি দেখা দিচ্ছি। সরি স্যার, একটু জিজ্ঞেস করার জন্য। না না, অসুবিধা নেই। LIAT, যে আগে আসবে সে হচ্ছে ইউ, যে পরে আসবে সে ডেফিনেটলি ভি। আমরা একটু দেখব এই ফাংশনটা ত্রিকোণমিতিক ফাংশন, সো টি এটা এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ই। ক্যালকুলেশনে দেখো LIAT তে কে আগে আসে, টি আগে আছে নাকি ই আগে আছে? টি আগে আছে, সো টি হচ্ছে ইউ, ই হচ্ছে ভি, সিম্পল। ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ওকে। জি স্যার, এখন ইয়া করুন স্যার। তোমাদের বাকিদের কারো কোনো সমস্যা আছে একটু বলো। স্যার একটা ছোট প্রবলেম আছে। জি স্যার প্লিজ। আমি যখন ইউভি এর ফর্মুলা করতেছি তখন তো স্যার আমার একটা ইন্টিগ্রেশনের ভিতরে আরেকটা ইন্টিগ্রেশন আসতেছে। জি তো স্যার সেক্ষেত্রে আমি যদি স্যার একটা ছোট্ট অংশের ইন্টিগ্রেশন করা কমপ্লিট করি তাহলে কি আমি ওই অংশের পরে সি লিখবো নাকি হচ্ছে মানে আমার পৃথিবীতে যাই ঘটে যাক আমি সবার শেষে যে সি লিখবো? সব শেষে সি লিখবে, না হলে প্রত্যেকটা অংশের পরে যদি সি লিখো পরে ওটার সঙ্গে আবার ইন্টিগ্রেশন ওখানে যদি আসে তখন সি এক্স চলে আসবে, সি এক্স চলে আসবে। আমরা ওই কাজটা করব না। আমাদের কথা হচ্ছে ফুল ইন্টিগ্রেশনের পরে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম লিখবো। আমরা বিবেচনা করবো এভাবে, ফুল ইন্টিগ্রেশন করার পরে কোথাও না কোথাও যদি কনস্ট্যান্ট মিস হয়ে যায় সেই কনস্ট্যান্টকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, তো স্যার আমি তো তখন শুধু একটু অংশের ইন্টিগ্রেশন করেছি, ভিতরে তার ইন্টিগ্রেশন বাকি আছে স্যার। আমরা ফুল ইন্টিগ্রেশন, আমি তোমার কথা বুঝিনি, মাত্র যেটা বললা আরেকবার বলো তো। স্যার বুঝি নাই, আবার বলবেন? মানে সহজ কথা হচ্ছে ফুল ইন্টিগ্রেশনটা করার পরে আমরা সি ইউজ করব একদম লাস্ট লাইনে, তার আগে লাইনে ইউজ করা যাবে না। ইউজ করলে সি থাকলে ওটার ইন্টিগ্রেশন আবার আসবে, তখন তার ইন্টিগ্রেশন করলে সি এক্স চলে আসবে। ঠিক আছে, স্যার আমি যদি হচ্ছে দুইটা পার্টের মধ্যে শুধু একটু অংশের ইন্টিগ্রেশন করি বাকি অংশে যদি ইন্টিগ্রেশন সাইন তখনও থাকে তাহলে কি আমি সি ইউজ করব না? না ইউজ করবো না, কোনোভাবেই করবো না। এটাই তো বললাম, একবার শেষে ইন্টিগ্রেশন করতে, একবার শেষে সি বসাতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এরপর ইউ ইন্টু ভি এ কারো প্রবলেম আছে একটু বলো, একটু প্লিজ বলো। টাইপ 3 তে নো স্যার, ইটস ওকে। ওকে, ডেফিনেট ইন্টিগ্রেশনটা ভালো করে করবা। ডেফিনেট ইন্টিগ্রেশনের জিওমেট্রিক মিনিংটা আমি জিজ্ঞেস করতে পারি, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক মিনিং অফ ডেফিনেট ইন্টিগ্রেশন? এটা লিখলে হবে না, এই চিত্র ব্যবহার করতে হবে, অন্যান্য অনেক কিছু লিখতে হবে। কি লিখতে হবে? ঘাটাঘাটি করবা।
কোয়েশ্চেন 1 এগুলো খুব সহজ ম্যাথ, নাও আসতে পারে। কোয়েশ্চেন 2 আসবে না আর কি পরীক্ষায়। কোয়েশ্চেন 3 আসবে না। কোয়েশ্চেন 3 এটা, কোয়েশ্চেন 4 এটা মনে হয় এটাও নাও আসতে পারে আর কি। এক্সারসাইজ এগুলো আসবে না। কি আসবে? যে বইটা বলেছিলাম অ্যান্টনের বই, সেই বই ফলো করবে। আমি কিছুক্ষণ পরে তোমাদের আমি পেজ নাম্বার দিয়ে দিব, এই পেজ নাম্বারে এই ম্যাথগুলো করবা, ঠিক আছে? ওই বই থেকে লেকচার শিটে এক্সারসাইজে যে ম্যাথগুলো দেওয়া আছে, যেগুলো করতে বলছে সেগুলো করবা, এর বাইরে গিয়ে ওই ম্যাথগুলি করবা। কিন্তু স্যার আপনি যে এখানে যে জিনিসগুলো দেওয়া আছে ওগুলো করলে তো ওগুলা পারার কথা না? জি, এগুলো তো পারার কথা, কিন্তু অনেকের তো মন ভরে না। আমরা বাঙালি না, আমাদের মন ভরে না স্যার, আমাদের আরো ম্যাথ করতে ইচ্ছা করে, আরো ম্যাথ করতে ইচ্ছা করে। না, ইচ্ছা করে না। অনেকের ইচ্ছা করে আর কি, দেন এই জন্য আমি এটা বলি আর কি। এখানে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে, মানে আমি চাচ্ছি বলতে তোমাদের এইখানে ডেফিনিট ইন্টিগ্রেশন এগুলো আসবে না আর কি। আসবে কি? আসবে হচ্ছে ইনডেফিনিট। আমি তোমাদের ক্লাসে বলছি যে এই সকল জায়গায় লিমিট বসাই দিব, এই সকল জায়গায় লিমিট বসাই দিব, 0 থেকে 1 এই সকল জায়গায় লিমিট বসাই দিব, এইখানে লিমিট বসাই দিব 0 থেকে 1। দেখো ম্যাথ কতগুলো হয়ে গেছে, 8-9টা ম্যাথ হয়ে গেছে। স্যার আর একটা মনে হয় বাকি হয়েছে, যে সাইন ইনভার্স 1x, তারপর নিচে হচ্ছে রুট জি, 1 মানে আমি মাইনাস x। সব তো আর ওইরকম দেখা টাইপের যাচ্ছে না, তো এরকম এরকম স্যার, এরকম কি একটা কমন কোড? না, স্যার আমি এগুলো এরকম কোশ্চেন করে বলা যাচ্ছে না আর কি, আসতে পারে। তোমরা কি আমার পয়েন্ট বুঝতে পারতেছো? মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে দুইটা রুলস খুব গুরুত্বপূর্ণ বলছিলাম, সেই দুইটা রুলসে যদি লিমিট বসাই দিই তাহলেই তো আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশন হয়ে গেল। জি স্যার, এক্সট্রা বুঝতে পারছি। এক্সট্রা কোনো কিছু না পড়লেও চলবে আর কি। অনেকের মন দুর্বল থাকে, এক্সট্রা পড়তে যায়, ওই জন্য তোমাদের প্রবলেম লিস্ট দেওয়া হয়। এবার চাচ্ছি না প্রবলেম লিস্ট দিতে আর কি, তোমরা একটু ঘাটাঘাটি করে পড়ো, আমি তারপর তোমাদের ইয়া দিয়ে দিব স্যার কোন মানে কোশ্চেন থেকে টাইপ কি আসে। 1 এর ওইগুলোতেই শুধু আপনি লিমিট বসায় ম্যাথগুলো দিবেন? দিতে পারি, দিবেন না, দিতে পারি আর কি। দিলে এই টাইপই আসবে আর কি। মানে এগুলো কেউ যদি প্র্যাকটিস করে যাও, মানে একদম ক্রস চেক করে যাও আর কি যে ঠিক আছে কিনা, দেন আমার মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে স্যার। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের মাল্টিপল ইন্টিগ্রেশন, তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি খুবই দুঃখিত, সেকশন ডি কি এখানে আছে? জি স্যার আছি। জি সেকশন স্যার ডি, আছি। আচ্ছা তোমাদের জন্য না, বাকিদের জন্য বলছি। অন্যান্য সেকশনকে আমি এই কোশ্চেনটা করতে পারি, হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল মিনিং অফ সেকেন্ড ডিফারেন্স, সেকেন্ড ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন। এই ডাবল ইন্টিগ্রেশন দ্বারা এক্স্যাক্টলি কি মিন করে? সেকশন বি কে বলা হয়েছে, সেকশন এ কে বলা হয়েছে, আমি যতটুকু অনুমান করছি সেকশন সি কে বলা হয়েছে। তোমাদের এই কোয়েশ্চেনটা আসবে যে এক্সপ্লেইন সেকেন্ড ডিফারেন্স, সরি সেকেন্ড, দুঃখিত, এক্সপ্লেইন ডাবল ইন্টিগ্রেশন জিওমেট্রিক্যালি। চিত্র অঙ্কন করে টোরে ব্যাখ্যা টাখ্যা করতে হবে আর কি। কয়েকজন মনে হয় আমার রুমে আসছিল, সেকশন এর একটা ছেলে আসছিল, তাসনিমুল আছে কি? নেই, ওকে মনে হয় এটা বলছিলাম। সেকশন সি এর একটা মেয়ে আনিকা আছে? নেই, ওকে। এদেরকে বলছিলাম, ওদের ক্লাসে বলছিলাম, এরা আমার কাছে কাউন্সিলিং এ আসছে, এদেরকে বলছিলাম এর মিনিং গুলো কি আর কি, ওদের ব্যাখ্যা দিছিলাম আর কি। তোমরা একটু ঘাটাঘাটি করবা, ঠিক আছে? এখানে সুন্দর করে বলা আছে, যদি না বুঝতে পারো ছবিটা তুলে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবা, সুন্দর একটা ব্যাখ্যা দিয়ে দিবে। আচ্ছা, তো ডাবল ইন্টিগ্রেশন এটা হচ্ছে এখানকার থিওরি আর কি, মানে থিওরিটিক্যাল আলোচনা। এরপরে মেইন আলোচনা হচ্ছে আমাদের ম্যাথ। ডাবল ইন্টিগ্রেশন এবং ট্রিপল ইন্টিগ্রেশনের ম্যাথে কারো সমস্যা আছে? হ্যালো, তোমরা কি আছো? জি স্যার আছি। জি, একটু বলো দেখি তোমাদের প্রবলেম আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিতে পারি। স্যার একবার বলছি যদি বলতেন। একবার মানে আপনি বলতেছিলেন না, অনেকগুলা ম্যাথ দিবেন, অনেক টাইম দিবেন, সিনারিও বেসড কোয়েশ্চেন করবেন। জি হ্যাঁ, তো আপনি একবার ফাইনালি গুছিয়ে একটু বলে দেন যেন কোনো কনফিউশন না থাকে। আচ্ছা ওকে। আর একটা ছেলে মনে হয় কিছু বললো, একটু বলবো আরেকবার স্যার। স্যার বললাম প্রবলেম তো ম্যাক্সিমাম জায়গাতে প্রবলেম স্যার। ডাবল ইন্টিগ্রেশনে মাল্টিপল ইন্টিগ্রেশন স্যার।
জি জি, এখানে শুধু ডবল প্রবলেম, নেই। ও কি প্রবলেমের কথা বললো? আমি আমি ধরতে পারলাম না, সরি। স্যার বললাম মাল্টিপল মাল্টিপল ইন্টিগ্রেশনের স্যার ম্যাক্সিমাম জায়গাতে প্রবলেম স্যার, মানে আমার পার্সোনালি। আচ্ছা, তাহলে আমি এটা ম্যাথ করে দিচ্ছি। স্যার ডাবল ইন্টিগ্রেশনের SW এর 7 নম্বর ম্যাথটা করে দেন। এটা জি স্যার। ওকে, 0 1 1 y, আচ্ছা y 0 1 1 1 প্লাস y স্কয়ার, ওকে ফাইন। একটু মনোযোগ দাও, এটা হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন 0 থেকে 1। স্যার কুইজ 3 তে কোন পর্যন্ত থাকবে আমাদের? কেউ একজন বলছে, একটু খুঁজে বের করো কে বলছে, কি বলছে। এই ডাবল ইন্টিগ্রেশন পর্যন্ত dx into dy। কনসেপ্টটা হচ্ছে একটু মাথায় রাখবা, প্রথমত ভেতরের টুকুর ইন্টিগ্রেশন আমাদের করতে হয়, তার মানে এক্স এর সাপেক্ষে এনাকে ইন্টিগ্রেট করব, সিম্পল, এর থেকে সহজ কোনো কথা আর নাই। 0 থেকে 1 লিখলাম, যেহেতু এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আমার দেখতে হবে এখানে এক্স আছে কিনা। মেইন, এটা মেইন ফাংশন, দেখো তো এখানে এক্স আছে কিনা, আছে? না স্যার, তার নো মানে এটা স্যার। কি যাবে, এটা পুরোটাই কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বাইরে চলে যাবে। তাহলে এখানে ইন্টিগ্রেশন সাইন থাকবে y, এখানে থাকবে 1, এখানে কি থাকবে, সব চলে গেছে, তার মানে এখানে 1 থাকবে। আমাদের ইন্টিগ্রেশনটা শুধুমাত্র পারফর্ম হবে এইটুকুর উপর। এখন যদি ক্যালকুলেশনে যাই আমি, 0 থেকে 1 1 ওভার 1 প্লাস y স্কয়ার, x এর সাপেক্ষে 1 এর ইন্টিগ্রেশন করলে অ্যান্সারটা আসে x। ইন্টিগ্রেশন হয়ে গেল, লোয়ার লিমিট y, আপার লিমিট 1 dy। এইটুক, এই বক্সের কাজ এখানে চলে আসলো। মাথার উপর দিয়ে গেল? জি না স্যার। স্যার, না স্যার, কোন জায়গাটা মাথার উপর দিয়ে গেল? স্যার একটু সেকেন্ড লাইন থেকে আবার বলেন। সেকেন্ড লাইন থেকে, এই লাইন থেকে এই লাইন? জি স্যার। তুমি কি স্যার বুঝো যে 1 কে ইন্টিগ্রেশন করলে x এর সাপেক্ষে অ্যান্সার x আসে? জি স্যার। সেটাই লিখছি স্যার। এখন যদি লিমিট আছে, লোয়ার লিমিট y বসাই দিলাম, আপার লিমিট 1 বসাই দিলাম, আর বাকি দেখো সব কিছু ঠিক আছে, সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। বুঝে গেছে? আচ্ছা স্যার, ঠিক আছে। তুমি একটু ইন্টিগ্রেশন সূত্রগুলো দেখো, আমার অনুমান করছি তোমার সূত্রের সমস্যা আছে। সো 0 1, তারপরে 1 প্লাস y স্কয়ার। এখন এটা হচ্ছে এই আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, তো এটা বসবে x এর জায়গায়, তারপরে সূত্রের মাইনাস, তারপর ইনি বসবেন x এর জায়গায়। তো যদি এখানে ভ্যালুটা বসাই দেয়, আপার লিমিট 1 বসলো x এর জায়গায়, সূত্রের মাইনাস, লোয়ার লিমিট y বসলো x এর জায়গায়, তারপরে লিখলাম dy। সিম্পল, কিছুই নাই এখানে। 0 1, এই লাইনটাকে আমি এভাবে লিখতে পারবো না? এটাকে সামনে নিয়ে আসতে পারবো না উপরে গুণ জি করতে? স্যার। জি স্যার। এইবার আর এটা এটা আমাদের খুব চিরচেনা একটা সূত্রের মধ্যে চলে যায়। যায় না স্যার, সূত্রের মতো বানাতে হবে। এখন জি আমি স্যার। এটাকে পদবিচ্ছেদ করব। এটাকে বলা হয় পদবিচ্ছেদ করা। 1 মাইনাস y, এদের মধ্যে আলাদা করে দাও, 1 থাকবে এখানে, মাইনাস থাকলো, মাঝে মাইনাস চিহ্ন আছে এই জায়গায়, এই মাইনাসটা আমি এখানে দিলাম, আর মাইনাস ওয়াইটা এইদিকে লিখলাম। তো যদি এখন এটা লসাগু করো, অ্যান্সার সেম থাকবে। যদি এটা না বুঝো, আমি অনুরোধ করবো এটা দেখতে। তো এটাকে লেখা যায় এরকম করে, a বাই সি প্লাস বি বাই সি। যদি লসাগু করো, নিচে সি থাকবে, সি ভাগ সি মানে হচ্ছে 1, 1 এর সঙ্গে a গুণ করলে হচ্ছে a। এখানেও সেম, দেখো তো মিলে গেছে না এটা? জি স্যার। এটাই করা হয়েছে। এবার এটা যদি ইন্টিগ্রেশন করি, এটা তোমার এরকম আসে, 1 স্কয়ার লেখা যায়। তো ইন্টিগ্রেশনটা এরকম, যদি 1 বাই a স্কয়ার প্লাস x স্কয়ার বা y স্কয়ার থাকে, সূত্র হচ্ছে এরকম 1 বাই a
tan ইনভার্স y বাই a, যদি এটা হয় a স্কয়ার। tan ইনভার্স x এর সূত্র জানা আছে? tan ইনভার্স y বাই x এর সূত্র জি স্যার। জি স্যার। যদি বুঝে থাকো আর কি, তাহলে এখানে a এর মান হচ্ছে 1, সো আমি লিখবো 1 বাই 1 tan ইনভার্স y বাই 1 মাইনাস, এখানে ইন্টিগ্রেশনটা পসিবল নয়, এখানে যেটা উপরে y আছে। আমি একটা কাজ করব, আমি একটা নিচে 2 হাফ নিব, সামনে একটা উপরে একটা 2 গুণ করব, কাটাকাটি করলে সেম থাকে। এটা সুবিধাটা কি, এই নিচের ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েশন করি অ্যান্সার আসে কতটুকু, 2y। এই 2y টা কি উপরে আছে না? বুঝতে পারতেছে সবাই? জি স্যার। জি স্যার, তো বুঝতে যদি পারছি। এরকম ঘটনা কখনো ঘটে যে যদি ইন্টিগ্রেশন এরকম হয়, নিচে যদি একটা ফাংশন থাকে এবং তার যদি ডিফারেন্সিয়েশন উপরে থাকে, এটার অ্যান্সার হচ্ছে লন নিচের ফাংশনটা প্লাস সি। নিচে যে ফাংশন থাকে তার অন্তরীকরণ যদি উপরে থাকে, একবার অন্তরীকরণ, তাহলে অ্যান্সার হচ্ছে লন নিচের ফাংশনটা। এটা এখানে আমাদের এখানে পাওয়া যাচ্ছে। কেমন? 1 প্লাস ওয়াই স্কোয়ারের পাওয়ার ডিফারেন্সিয়েশনটা উপরে পাওয়া যাচ্ছে। আমি যদি হাফ 2 নিয়ে ক্যালকুলেশন করি তখন এটা আসে। তো তাহলে আমার অ্যান্সারটা আসবে লন হাফ থাকবে, এটা আসবে লন 1 প্লাস ওয়াই স্কোয়ার। আমার ইন্টিগ্রেশন ফুল কমপ্লিট হয়ে গেল, ফুল ইন্টিগ্রেশন কমপ্লিট। তো যেহেতু ফুল ইন্টিগ্রেশন কমপ্লিট, আমরা এখন কি করব, ইন্টিগ্রেশনের লিমিট বসাবো। লোয়ার লিমিট 0, আপার লিমিট 1। তোমাদের একটু সহজ করে দেই সবকিছু আর কি। 1 ভাগ 1 মানে হচ্ছে কত? 1, লেখার দরকার নেই। আর tan ইনভার্স y বাই 1 মানে কত? tan ইনভার্স কেবল y, tan ইনভার্স y। জাস্ট এখন ভ্যালু বসায় দাও, এভাবে লিখলে সুবিধা হয়। সো যদি এখন 1 বসাই, এটা আসে এরকম, tan ইনভার্স 1 মাইনাস হাফ লন, এখানে যদি 1 বসে হাফ লন 1 প্লাস 1 মানে লন 2। এটা হচ্ছে আপার লিমিট, পারলে ব্র্যাকেট দিবা, মাইনাস লোয়ার লিমিট যদি 0 বসাই, এখানে যদি 0 বসাই, tan ইনভার্স 0 মানে হচ্ছে 0, মাইনাস হাফ থাকলো, এখানে যদি 0 বসাই কত আসে, 0 প্লাস 1 মানে 1, লন 1, লন 1 এর মান খুব সম্ভবত 0 আসে। এটা বোঝায় tan কত ডিগ্রিতে মান হচ্ছে 1, এটা হচ্ছে কতটুকু, পাই বাই 4, মাইনাস হাফ থাকলো, লন 2 থাকলো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা তো 0 চলে গেছে। কারো অসুবিধা আছে? স্যার লাস্টে যে লাইন tan ইনভার্স 1 এর লাইনটা একবার বলে দিলে কি হবে? এই লাইন থেকে এই লাইন, এই এখান থেকে এটা আসলো নাকি এখান থেকে এটা আসলো, কোনটা? tan ইনভার্স 1 মানে পাই বাই 4 কেমনে আসলো? স্যার tan ইনভার্স 1 থেকে tan ইনভার্স 1 এর যে লাইনটা এটা। স্যার আপার লিমিটটা বসাইছে, এই যে আপার লিমিট, যেখানে যেখানে y সেখানে সেখানে y এর মান বসানো হয়, লিমিট বসানো হয় স্যার ইন্টিগ্রেশনে। এই লাইনটা মানে লিমিট বসানোর আগে যে লাইনটা এটা একটু বলুন। আগের লাইনটা, আগের লাইনটা জি আমি স্যার। একটু সংক্ষেপ করে দিছি। এটা সূত্র রে বাবা, এটা একদম সূত্র একটা। সূত্র হচ্ছে, যদি কখনো এরকম হয়, সূত্র পড়তে হবে a স্কয়ার প্লাস y স্কয়ার dy, যদি হয় সূত্র হচ্ছে 1 বাই a tan ইনভার্স y বাই a। বুঝা গেছে? এই সূত্রটা আমি লিখছি আর কি, a স্কয়ার মানে 1 স্কয়ার, এটা হচ্ছে 1 বাই a স্কয়ার প্লাস y স্কয়ার। এই dy টা আমি এক জায়গায় না, আলাদা করে না লিখে একবার লিখে দিয়েছি। তো সূত্র হচ্ছে এটা 1 বাই a, a এর মান কত এখানে 1, এই জন্য 1 বাই 1 লিখছি। tan ইনভার্স y বাই a, y এর মান কত 1, 1 ভাগ 1 মানে হচ্ছে 1, আর y বাই 1 মানে হচ্ছে y, এই জন্য আমি এটা কেটে দিছিলাম, আর y বাই 1 মানে কেবল y লিখছিলাম। এবার ঠিক আছে? জি স্যার বুঝতে পেরেছি। আর মাইনাস পরেরটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার এটা বুঝতে পেরেছি। ওকে, এই হচ্ছে ম্যাথ। কারো অসুবিধা আছে? স্যার আরেকটা ম্যাথে প্রবলেম ছিল। জি প্লিজ।
স্যার ওইখানকার 11 নম্বরটা ওই সিরিয়ালের 11 নম্বরটা কি লাস্টের আগেরটা নাকি লাস্টেরটা? লাস্টের আগেরটা। আচ্ছা, এখানে ভুল আছে, আমি যতটুকু অনুমান করতেছি অ্যান্সার দেখে মনে হচ্ছে ভুল আছে। স্কোয়ারটা সাইনের উপর হবে, ঠিক আছে? ওয়াই স্কোয়ার হবে সাইন না, স্কোয়ার ওয়াই। টাইপিং মিস্টেক, না হলে ম্যাথটা হয় না। আর কারো সমস্যা কোথাও? প্লিজ রেসপন্স। না স্যার, প্রবলেম নাই, না স্যার। এখন আমরা করি। ওকে, ঠিক আছে, তাহলে এই ম্যাথগুলো ভালো মতো প্র্যাকটিস করো। ও আচ্ছা, একজন বললে যে একটু ওভারভিউ দিতে হয়, আমি ওভারভিউ মুখে মুখে বলে দিই, একটু লিখে নাও। ম্যাক্সিমা মিনিমা থেকে কি কি পড়তে হবে আর কি। থিওরি পড়বা, থিওরি কি পড়তে হবে বলে দিয়েছি। দুই প্রকার ম্যাথ, একটা হচ্ছে ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন, এটা ম্যাথ। এখানে দুই প্রকার ম্যাথ আছে, একটা হচ্ছে নর্মাল ফাংশন দেওয়া থাকবে, আর একটা হচ্ছে এরকম চিত্র দেওয়া থাকবে, সিনারিও দেওয়া থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ফাংশনের অ্যানালাইসিস, ওই যে তোমার ইনক্রিজিং ডিক্রিজিং কোথায়, তারপর কনকেভিটি টেস্ট, এগুলো এগুলো এই চ্যাপ্টার শেষ। বুঝতে পারছো নাকি আরেকবার বলবো? বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার। ওকে, তারপর ইন্টিগ্রেশন। স্যার ইন্টিগ্রেশন নেটের প্রবলেম একবার কোন সেকশন তুমি স্যার? একটু কারো কাছ থেকে জেনে নিতে পারবা? ওকে, আমি ইন্টিগ্রেশনটা বলে দিচ্ছি। আচ্ছা, ওকে, ইন্টিগ্রেশনটা একটু খেয়াল করো। তোমাদের ইন্টিগ্রেশনে পড়তে হবে প্রথমত সিঙ্গেল ইন্টিগ্রেশন। সিঙ্গেল ইন্টিগ্রেশনে কি আছে? ইনডেফিনিট ইন্টিগ্রেশন আছে। ইনডেফিনিট ইন্টিগ্রেশনে দুই প্রকার ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ আর কি। একটা তো নর্মাল সাধারণ ম্যাথ যেখানে সাইন আছে, এটা কোনো টাইপের মধ্যে পড়ে না, ওটা করবা। আর পড়বা টাইপ 1 এন্ড টাইপ 3, এই দুইটা। এবং এগুলোর উপর লিমিট বসায় ক্যালকুলেশন করবা, মানে ডেফিনিট বানাবা আর কি, এটা একটা। আর হচ্ছে আমাদের ডাবল ইন্টিগ্রেশন এবং ট্রিপল ইন্টিগ্রেশনের ম্যাথ, যেগুলো খুব সহজ, করার দরকার নেই। তোমাদের কাছে এগুলো সহজ মনে হচ্ছে, যেগুলো মনে হচ্ছে একটু ডন্টিং, একটু কম বেশি হতে পারে, সেগুলো একটু করবা। যেমন আমি একটু আগে যে ম্যাথটা করালাম, একটা ছেলে জিজ্ঞেস করলো আর কি, 7 নম্বর ম্যাথ, ম্যাথটা বেশ ভালো, পরীক্ষা আসার মতো, আসতে পারে এরকম। আর কারো কোনো কিছু জানার আছে? স্যার কত মার্কের থাকবে, কয়টা থাকবে, টাইম কত? আপনি বলছিলেন স্যার, ফিক্স করে তো বলেন না মেবি। 15 মার্কের পরীক্ষা হবে, 7.5 7.5 এরকম হতে পারে, বা 8 8 7 হতে পারে আর কি। আর আমি জানি না 15টা টাইম কোশ্চেন হতে পারে, 1.5 ঘন্টা পরীক্ষা হতে পারে। একটু খাবার দাবার খেয়ে এসো পরীক্ষার হলে, 15টা কোশ্চেন দিতে পারি, ঠিক আছে? এ আর বি সেকশনকে বলছি, সিডি এর জন্য না এটা। 10টা কোশ্চেন থাকতে পারে, আমি নিশ্চিত নই আর কি, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, যদি আর কারো কোনো সমস্যা না থাকে আমি ক্লাসটা অফ করে দিই, অনেকক্ষণ হয়ে গেল তোমাদের। কালকে যেহেতু পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নাও, কিছু একটা পড়ে আসো, যেহেতু আমি অনেকগুলো ম্যাথ দিব, অনুমান করা যাচ্ছে অনেকগুলো ম্যাথ কমন পড়বে শীট থেকে বা এর আশেপাশ থেকে, একটু প্র্যাকটিস থিওরি করো। থেকে কত মার্ক আসবে? থিওরি থেকে বলা যাচ্ছে না, 3 3 6 2 2 4 এরকম হতে পারে, 5 মার্কস হতে পারে। ম্যাথ থেকে সিংহভাগ কোশ্চেন হবে আর কি, থিওরিতে বেশি সময় দেওয়ার দরকার নেই। থিওরি বাদ দিয়ে দিলেও তো হয় স্যার, ম্যাথ দিয়ে দেন। থিওরি বাদ দিয়ে দাও, 10 মার্ক অ্যান্সার করতে পারবা পরীক্ষায়, অসুবিধা কি? না আপনি বাদ দিয়ে দেন, আমরা তো বাদ দিতে অ্যালাউড না। আমি তো পড়াইছি, আমি তো দিব, আশা করি দিব আমি। তোমরা নাক চোখ মুখ বন্ধ করে সব থিওরি পড়বে না, তোমাদের পড়তে হবে স্পেসিফিক কোন কোন থিওরি আমি বারবার বলছি পড়তে, আজকেও কয়েকবার বলছি, সেগুলো পড়বে, এর বাইরে কোনো কিছু পড়তে যাবো না। ওকে স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকো। বি সেকশনে সিআর আছো? আবির,
জি স্যার। আর কোনো কিছু বলার আছে, জানার আছে? স্যার জানার নাই, তবে স্যার অনেকগুলা ম্যাথে প্রবলেম দেখতেছি তো, কালকে যে পরীক্ষায় কি হয়। এখনো ম্যাথে প্রবলেম আছে? মানে স্যার এখন তো সলভ হইলো, কিন্তু প্র্যাকটিস করার ব্যাপার আছে তো। সকাল 9টার সময় আমার রুমে আসো যদি তোমার ক্লাস না থাকে, ঠিক আছে? আর তোমার এবং তোমার মতো বন্ধু যারা তোমার আছে, যারা আর কি, যাদের একটু সমস্যা আছে, তাদের স্যার আমাদের কালকে স্যার আমাদের তো ক্লাস আছে। 1:30টায় ক্লাস না, আছে, ওটা আমি 1:30টা আবিরকে থেকে। বলছি স্পেশালি, তোমাদের সবার জন্য তো না। আবিরের আত্মার মাগফিরাত কামনা করছি দেখে আবিরকে বলতেছি। স্যার সবারই আপনার এই সেম অবস্থা স্যার। আমার মনে হয় তোমাদের কালকে স্যার পেছানো যায় না? বুঝি নাই। স্যার কালকে কুইজটা অলরেডি একটা উইক পিছায় দিছি স্যার, আর কত? স্যার আমাদের হাতে আর স্যার আমাদের চারটা ক্লাস আছে, স্যার দুইটা চ্যাপ্টার বাকি স্যার আছে। আপনার টানা 2 দিন ক্লাস আছে স্যার, শুধু একটা দিন পিছালে খুব ভালো হতো স্যার। রবিবার নেওয়া যায় না? হ্যাঁ স্যার, কালকে কিন্তু স্যার কনসিডার করুন স্যার প্লিজ। তোমরা আমার 1 নম্বর কথা, তোমরা আমার ক্লাসে মনোযোগ দাও না, তোমরা আমার ক্লাসে নয়েজ করো। আমি তোমাদের কাছ থেকে পজিটিভ কোনো ফিডব্যাক পাই না। হোয়াই আমি তোমাদের পজিটিভ ফিডব্যাক দিব? তোমরা মনোযোগ দেখাও না, আমি কেন তোমাদের প্রতি মনোযোগ দেখাবো? স্যার স্যার আজকের ক্লাসটা যদি কালকে নিতেন তাহলে আমরা এইভাবে বলতাম না। প্লিজ কল সিআর। আমি সিআর কে বলছিলাম গতকালকে ক্লাস নেওয়ার বিষয়ে। সিআর একটা পজিটিভ অ্যান্সার ছিল যে স্যার আমরা তো এখন সবাই পড়ি নাই, আমরা আসলে কোনটা প্রবলেম, কোথায় প্রবলেম নাই আমরা বলতে পারবো না। সেকশন এ কি এখানে আছে? জি স্যার। ইয়েস স্যার। তোমাদের কি অবস্থা? তোমাদের প্রিপারেশন কেমন? কাজ হবে। স্যার জঘন্য। স্যার আল্লাহ করতেছে, পারতে হয়ে যায়। সবই স্যার আল্লাহর ভরসায় রেখে দিয়েছি স্যার। করতেছি তাও স্যার মনে হয় কি যেন করি নাই, কি যেন একটা উল্টাপাল্টা বাইজা যাচ্ছে মাঝখান থেকে করতে যায়, অ্যান্সার মিলে না করতে। জি স্যার, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। স্যার ফাইনালের সিলেবাসটা শুধু ম্যাক্সিমাম আর মিনিমার উপরে হইলে মনে হয় ভালো হইতো। এত জীবন সহজ চাও? ম্যাক্সিমাম মিনিমাম নিয়ে প্যারা নেই স্যার, প্যারা হলো স্যার ইন্টিগ্রেশন নিয়ে। আমি স্যার মানে একদম আউলায় যেতেছে সব স্যার। সূত্র পড়তে হবে, সূত্র না পড়লে তুমি অ্যান্সার করতে পারবে না, বুঝবে না কেমনে কি স্যার আসছে। আমি একটা কথা বলি, যদি রাগ না করেন। জি। স্যার কালকে এ সেকশন আমাদের মানে ওদের কি ক্লাস আছে কালকে? জি। তাহলে আমাদের কালকে কুইজটা একটু অফ রেখে আমরা আজকে ইন্টিগ্রেশন একদম করে সবকিছু শেষ করি, কালকে আবার একটু দেখাই দেন, তারপরের দিন কুইজটা দিয়ে ভালো হবে। কারণ আবার দেখা দেব আমি। তাহলে তোমাদের গামা বিটা ফাংশন কবে পড়াবো, অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশন কবে পড়াবো বলো তো? তোমাদের প্রেজেন্টেশন কবে নিব? কিন্তু স্যার কভার করতে পারছি না, মার্কও তো তোলা লাগবে, কারণ তো খারাপ হয়েছে প্রথম। কালকে এ সেকশন এবং বি সেকশন যদি প্লিজ শোনো, যদি তোমাদের প্রিপারেশন আমি জানি না, তুমি জানি না আর কি, যদি কালকে পরীক্ষাতেও কোশ্চেনটা সহজ হবে, পরের দিন পরীক্ষা দিলে কোশ্চেনটা একটু হার্ড হয়ে যেতে পারে। ঠিক আছে? যদি তোমরা পরে কভার করতে পারো, পরীক্ষা পিছাও, সমস্যা নেই। ঠিক আছে? আমাদের কি পিছানো সম্ভব? কোন সেকশন? এ সেকশন। হ্যাঁ, আমি 2 সেকশনের কথাই বললাম। তোমরা একটু গ্রুপে আলোচনা করো, 2 সেকশনের সিআর এবং ক্লাসে যারা তোমরা আছো, তোমাদের ব্যাচমেটরা গ্রুপে আলোচনা করো, রাত 1টার আগে আমাকে জানাবা। সিআর মেসেজ করলেই হবে আর কি, ঠিক আছে? আবির মেসেজ করবে আমাকে। কালকে দিবা নাকি পরশু দিন দিবা? স্যার আমাদের তো পরশুদিন ক্লাস নাই। কোন সেকশন? এ সেকশন স্যার। তাহলে তোমরা কালকে দাও। স্যার বুধবার মঙ্গলবারে ক্লাস আছে স্যার আমাদের। এতদিন অপেক্ষা করা যাবে না, দেরি হয়ে যায় না? মঙ্গলবার অনেক দেরি হয়ে যায়। এই সেকশনের তোমাদের কুইজগুলোর কেমন অবস্থা? কেমন দিছিলা কুইজ? স্যার বলার মতো না। আচ্ছা ভালো না স্যার। ঠিক আছে, তোমাদের কুইজ সেকেন্ড ক্লাসে হবে আগামী উইকেন্ড সবারই। এ আর বি সিডি সেকশনের কুইজ। সিডি সেকশনে কেউ আছে এখানে? জি স্যার আছি। তোমরা আছো কেন? তোমাদের থাকার দরকার ছিল না আজকের ক্লাসে, আমি যদিও দিয়েছি কিন্তু তোমার না থাকলেও চলতো।
সি সেকশন ডি সেকশনের ক্লাস কুইজ যে সময় হওয়ার কথা ছিল সে সময় হবে। এ সেকশন আর বি সেকশনের হচ্ছে কুইজ চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? এ সেকশনের কুইজ হবে মঙ্গলবার, বি সেকশনের কুইজ হবে রবিবার। একটু ভালো করে পড়ে আসবা। যদি কেউ 5-এর নিচে পাইছো তার খবর আছে। স্যার আপনি কালকে কখন ফ্রি একটু যদি বলতেন। বিএলসি তে টাইম দেওয়া আছে, একটু দেখে নিবা। আমার মনে নেই আমি আমার ক্লাসটা কখন কখন। ওকে স্যার। বিএলসি তে ইয়া দেওয়া আছে, কি বলে এটার নাম, আমার কাউন্সেলিং আমার দেওয়া আছে। এ সেকশন বি সেকশন আমি তোমাদের একটা ফেভার করলাম, মাথায় রেখো। আমি এটা একসময় ব্যাক নিব। থ্যাংক ইউ স্যার। জি, সবাই ভালো থাকো। আর কিছু বলার আছে কারো? স্যার দোয়া করেন, আর কিছু বলার নাই। না, আমি তোমাদের কুইজের টাইম চেঞ্জ করছি, তো দোয়া করবো না। ইউর ওন। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু স্যার আসসালামু আলাইকুম। আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।